নমস্কার, জানতে চাই দেশ অনুষ্ঠানে আমি দীপঙ্কর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। রাত পোহাতে না পোহাতেই কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে ইয়াসের তাণ্ডব। আর সেই ইয়াসের তাণ্ডবকে ঘিরে আমরা রাজ্যবাসী সবাই কিন্তু ভয়ভীত। আজকে সবাই কোথাও না কোথাও আজকে আমরা ভীত এবং আমরা এই যে প্রাকৃতিক যে অবক্ষয় তাকে আমরা কিভাবে প্রতিরোধ করব সেই নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কিন্তু সারা রাত থাকবেন নবান্নে এবং তিনি কন্ট্রোল রুমে থাকছেন এবং সমস্ত বিষয়ের উপর নজরদারি রাখছেন। তাহলে বিষয়টা কালকে ইয়াস যেভাবে আছড়ে পড়বে আমাদের রাজ্যে, তাহলে কি শুধুমাত্র এই নজরদারিতে রাখার ফলে আমরা কি অনেকটা বেশি স্বস্তি অনুভব করব? আমরা আজকে দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। তার আগে আমরা আরেকটা কথা আলোচনা করব, সেটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে যেভাবে সিবিআই ধাক্কা খেলো, আজকে নারদা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট যেভাবে ধাক্কা খেলো, সেই জায়গাটা কতটা ধাক্কা খেলো সিবিআই, সেই বিষয়টা নিয়েও আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা মাননীয় আজকে কি বার্তা দিলেন আমাদের সমস্ত রাজ্যবাসীকে সেটা দেখে আমরা অনুষ্ঠান শুরু করব। দেখুন, আমরা সবাই নিশ্চয়ই প্রার্থনা করব যাতে বেশি কিছু না হয়, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো আবার শোনা যাচ্ছে যে আমাদের সাগর আইল্যান্ডেও এটা হিট করতে পারে। সুতরাং আমরা সবাই তৈরি আছি। প্রায় 11 লক্ষের ওপর মানুষকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার রেস্কিউ করেছে এবং তাদের রিলিফ শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। যত রাত বাড়বে পরিধিটা বাড়বে এবং সকাল থেকে দুপুরের মধ্যে অ্যাকচুয়াল হিটটা হবে, এই পর্যন্ত এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে। আমরা যতটা পারবো মানবিক সেবার দিক থেকে আপনাদের পাশে দাঁড়াবো। এটা আগে ঝড়টা ওভার হতে দিন। কাজেই সবাই চেষ্টা করুন যে খুব এমার্জেন্সি থাকলেও চেষ্টা করুন ফোনে কাজটা করে নেওয়ার, যাতে বাইরে বেরোতে না হয়। কালকে অন্তত দুপুরটা দেখে নিন, কারণ যেহেতু ল্যান্ডফলটা দুপুরে হওয়ার কথা আছে, ল্যান্ডফল হওয়ার পরেও 2-3 ঘন্টা কিন্তু এফেক্ট থাকে। কাল বিকেল সন্ধ্যে পর্যন্ত কিন্তু এফেক্টটা থাকবে। সুতরাং আজকে মধ্যরাত্র থেকেই হয়তো ঝড় জল বেশি বাড়বে, তারপরে এফেক্টটা কখন হবে আমরা তো জানি না, কিন্তু যেহেতু বলছে সবাই আবহাওয়াবিদরা, কাজে সেটাকেই আমাদের বিশ্বাস করে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমরা সবাই যে যার ডিউটিতে আছি, হোল নাইটও থাকবে সবাই, এবং পেশেন্টও যারা আছেন আপনারা আপনাদের ঘরে থাকুন। খুব বড় ঘটনা ছাড়া রাত্রিবেলা আপনাদের আর ডিস্টার্ব করবো না, আতঙ্কিত কাউকে করার কোনো কারণ নেই। আর পরে আবার টাইম টু টাইম আমরা জানিয়ে দেবো। আমরা সকলেই থাকবো এখানে, সুতরাং আমরা খোঁজ খবর রাখছি। আবার বাদবাকিটা কালকে বলবো, কিন্তু রাত্রে থাকবো আমরা এখানে। আমাদের যেহেতু ওয়ার রুম চলবে, আমাদের কর্মীরা কাজ করছে, ডিজাস্টার ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, অন্যান্যরাও ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি হোমগার্ড সিভিক থেকে পুলিশ কাজ শুরু করে সবাই কাজ করছে। সবাই কিন্তু রাস্তায় আছে এবং সবাই কিন্তু বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে। কাজেই তাদের টোটাল মনিটরিংটা আমাদের এখানকার ওয়ার রুম করছে এবং আপনাদেরও সহযোগিতা চাইছি। আপনারাও সকলে সাবধানে থাকবেন। আর রাতে আপনারা যারা বাড়ি না যাবেন, আপনারা প্রেস রুমে বিশ্রাম নিতে পারেন। আর আপনাদের বাদবাকি যেগুলোর প্রয়োজন সেগুলো এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, সৌম্য দেখে দেবে, কনক এবং সৌম্য দেখে দেবে। ঠিক আছে, তাহলে আর তো এখন নতুন করে কোনো কোশ্চেন নেই। না পোয়াতেই আজকে ভোর রাত থেকে আমাদের ইয়াসের আতঙ্ক, আমরা সবাই আতঙ্কিত হতে চলেছি। এই ইয়াসকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে তিনি নবান্নে থাকছেন এবং পাহারা দিচ্ছেন প্রত্যেকটি বিষয়ের উপরে। আমফান আসার আগে হয়তো এতটা প্রিপারেশন নেওয়া হয়নি, কারণ আমরা দেখলাম বিভিন্ন জায়গায় গাছপালাগুলোকে যেখানে এক্সট্রা হয়ে আছে সেগুলোকে কেটে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ সতর্ক রয়েছে। কিন্তু এই সতর্কতা থাকার পরও এর ভয়াবহতা যেভাবে মানুষকে আজকে ভাবাচ্ছে, সেটা কিন্তু আমাদের সত্যি একটি ভাবনার বিষয়। কিন্তু প্রকৃতির সাথে আমাদের সবাইকে লড়তে হবে এবং সেই বিশ্বাস নিয়ে আমরা আজকে সবাই একসাথে এই ইয়াসের সাথে লড়াই করব। তার সাথে সাথে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট যেভাবে সিবিআইকে আজকে ধাক্কা দিল, সুপ্রিম কোর্ট আজকে কিন্তু মামলা আবার হাইকোর্টে ফিরিয়ে দিল। তাহলে এই তৎপরতা, এটা কি বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব
এবং জানানোর চেষ্টা করব। আজকে আমাদের সাথে যারা গেস্ট হিসেবে রয়েছেন তাদের সাথে একে একে আমরা আলাপ করে নিই। প্রথমে রয়েছেন তৃণমূল থেকে প্রদীপ সিং, আর আমাদের সাথে কংগ্রেস থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, আমাদের সাথে বিজেপি থেকে রয়েছেন এই মুহূর্তে শুভজিৎ দত্তগুপ্ত এবং রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন জয়দেব ধর। সবাইকে 24 আওয়ার্স টিভি লাইভ ডিবেট অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত, নমস্কার জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমাদের সাথে চন্দনবাবু রয়েছে। চন্দনবাবুকে জানতে চাইব, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তিনি থাকছেন নবান্নে এবং টোটাল বিষয়টার ওপর পাহারা দিচ্ছেন। এই পাহারাদারি, এই পাহারা দিয়ে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীটি মানুষের পাশে বার্তা দিচ্ছেন, তো কি মনে হবে যে আজকে মাননীয় যেভাবে মানুষের পাশে থাকার যে বার্তাগুলো দিয়েছিলেন সেটা তিনি পুরো অংশে মানুষের কাছে থাকার চেষ্টা করছেন, কি বলবেন আপনি? দেখো দীপঙ্কর, প্রত্যেককেই আমার ব্যক্তিগত ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকবার জন্য। পাশাপাশি আমি অবশ্যই আশা করব যে বাংলার উপর থেকে এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে যে ভয়াবহতা তৈরি হবার আশঙ্কা, তার থেকে মুক্ত হবে প্রশাসন এবং সম্ভবত এই ব্যাপক যে যে আভাস সেটা হয়তো যদি সত্য না হয়। অর্থাৎ আমরা প্রাকৃতিক দুর্যোগ একে পূর্ণভাবেই চেষ্টা করব যে যাতে না হয়, এরকম একটা প্রার্থনা। পাশাপাশি ভাবে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলার আমফানের সেটা দেখেছিলাম যে একটা দুর্যোগ তৈরি হলো এবং তো প্রশাসনও ঠিক প্রস্তুত না, যার জন্য বহু অঞ্চলে বিশেষত বিদ্যুৎ এবং সড়ক আমরা দেখলাম গাছ পড়ে ক্ষতি, যেখানে আমরা দেখলাম বিদ্যুৎ সংযোগ ব্যাহত এবং ক্ষেত্রে উদ্ধার কাজ করবার ক্ষেত্রে একটা ব্যাপক রকম অবস্থা তৈরি হয়েছিল, যেখানে প্রশাসনিক দুর্বলতা খুব প্রকট হয়েছিল। এবং আমফান পরবর্তী অবস্থাতে আমরা ছিলাম জল পৌঁছনি শহরে, যেখানে পানীয় জলের অভাব, বহু অংশে নাবেরি যেখানে জল প্লাবিত হয়ে গেছিল এবং পাশাপাশি দেখেছিলাম বিদ্যুতের একটা ভাগ। সেই সবগুলো মিলে আমাদের কাছে একটা দুর্ভিজ্ঞতা। আমরা এবার আশা করব মুখ্যমন্ত্রী তাই না, তার প্রশাসক মন্ডলী এবং মানুষ এই আমফানের 1 বছরের যুগের মধ্যে থেকে এই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন যে এই ধরনের দুর্যোগকে মোকাবিলা করবার কিভাবে সহায়তা করতে পারেন। এবং সবকটা ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ প্রশাসনের তারা যে কোঅর্ডিনেশন এবং যে ব্যাপক তৎপরতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস থেকে আমরা অবশ্যই অভিনন্দন বা ধন্যবাদ জানাবো। কিন্তু দুর্যোগের মাত্রাটা আমরা জানি, আগামী দিন বা আগামীকাল কি পরিমাণে দুর্যোগ হবে, সেই দুর্যোগকে মোকাবিলা করবার জন্য সাধারণ মানুষের কাছে দল এসে মানুষের পাশে দাঁড়াবার জন্য এবং পাশাপাশি ভাবে সকল ক্ষেত্রে প্রশাসন যথা সাহায্য করবার জন্য, যাই দুর্যোগ মানবিক দুর্যোগের পরিণত না থেকে পূর্বতন অভিজ্ঞতা, অর্থাৎ মানবিক সংকট তৈরি হয়ে গেছে। আমরা দেখেছি, আমি ওই আলোচনায় যাচ্ছি না যদি বিস্তারিত ওই প্রসঙ্গ না আসে, কিন্তু ভাবে আজকে দেখছি মুখ্যমন্ত্রীর আগ্রহ তাই না, তার সাথে প্রশাসন ইনভলভ করেছেন। ইটস আ গ্রেট, এবং আমরা অবশ্যই আশা করব দুর্যোগ যাতে সেইভাবে দুর্বিপাক না করুক, এটা প্রার্থনা। কিন্তু পাশাপাশি ভাবে মনে হচ্ছে সরকার প্রস্তুত, আমরা সকলে প্রস্তুত, মানবতার স্বার্থে একে অপরের সাহায্যের জন্য প্রস্তুত। দীপঙ্কর, তৃণমূলের প্রতিনিধি আমার সাথে প্রদীপ সিং রয়েছে। প্রদীপবাবু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ প্রদীপবাবু, যেভাবে আমফান থেকে একটা শিক্ষা নেওয়া হয়েছিল তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আজকে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী একসাথে নবান্নে রয়েছেন এবং কন্ট্রোল রুমে রয়েছেন, সমস্ত বিষয়ের উপর নজর রাখছেন। তো আজকে কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো কি বলবেন টোটাল বিষয়টা নিয়ে যদি একটু বলেন? দেখো, আমি 2-3টে বিষয় ভেঙে বলতে হবে একটু। 2-3টে বিষয় কি, আমরা সেইভাবে দুর্যোগপূর্ণ এরকম একটা অবস্থা আমরা সচরাচর দেখি 2011 সালের পর মামাটি সরকারে আসার পর, মামাটি মানুষ সরকারে আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার তৈরি হওয়ার পর আমরা প্রথম ফেস করলাম সেটা আমফান রূপে। তার আগে যেটা ঘটেছিল আয়লা, সেটা লেফট জামানায় ঘটেছিল। জামানায় সুনির্দিষ্ট একটা জেলার উপর দিয়ে যে দুর্যোগটা একটি জেলার
উপর থেকে বেশি ক্ষতি করে দিয়ে যায়, সেটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এবং তার উপর দিয়ে তখন সেই একটু টাচ করে চলে যায় বাংলাদেশে। মূল ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশ সেইটা। আর আমফানটা যেরকম একটা ধরে নেওয়া হয়েছিল যে তার গতিকে থাকবে, সেদিকে না গিয়ে সেটা কোথাও গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে, কলকাতার উপর দিয়ে গিয়ে উত্তর চব্বিশ পরগনায় ঢুকে গেছে। যে পথ, সেই পথটাই ছিল হলো একদম মূল বাংলার উপর দিয়ে। তা সেইখানে অভিজ্ঞতা আমাদের তার আগে ছিল না। সেই অর্থে প্রশাসনিক তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এভাবে প্রশাসনিক অবস্থায় কোনো দুর্যোগকে সামলানো, প্রাকৃতিক দুর্যোগকে সামলানোর কোনো অভিজ্ঞতা আমাদের না। তাও তিনি গতবারেও তিনি সারা রাত জেগেছিলেন এবং রুমে ছিলেন, সেখানে মন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী জাভেদ খান তিনিও ছিলেন। থেকে উনি কেন থাকেন, এবার প্রশ্ন, উনি রাত্রিবেলায় কন্ট্রোল রুমে কেন থাকেন? নাও থাকতে পারতেন, উনি বাড়িতেও থাকতে পারতেন, বাড়িতে থেকেও এটা কন্ট্রোল করা যায়। কিন্তু কিছু নির্দেশ, কিছু অবস্থার সিদ্ধান্ত কখনো কখনো নিতে হয় ইনস্ট্যান্ট, তোমার এক্ষুনি ঘটেছে, এক্ষুনি সিদ্ধান্তটা নিতে হবে তুমি কিভাবে সামলাতে চাও। সেই সিদ্ধান্ত নিতে যেন 1 মিনিটও দেরি না হয়, সেই জন্যই ওনার কন্ট্রোল রুমে অবস্থান। এবং অদ্ভুত লাগলো একটা জিনিস, যে গতবারেও কিন্তু যে আমফান আমরা সামলেছি, গতবারেও একজন বিজেপি রাজ্যপাল ছিলেন এই রাজ্যে, বিজেপি থেকে বসানো রাজ্যপালের মজা হলো যে তিনি কোনোভাবে কোন বেঞ্চে কোনো অবস্থাতেই কোথাও লড়াই করে আসতে হয় না। তারা নির্দিষ্ট একটি অবস্থান থেকে কোনো একটা ব্যক্তির দ্বারা তিনি নিয়োগ মূল্যে, সেটা হয় স্বরাষ্ট্র দপ্তর থেকে, সেটা পারমিশন নিতে হয় রাষ্ট্রপতি থেকে। তিনি কখনোই কোনোভাবে ভোটে জিতে আসতে হয় না, তাকে তাকে একটি নির্দিষ্ট ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়। তিনি হঠাৎ করে আজকে নবান্নে চলে গেলেন। আমি জানি না উনি যদি কোনো অবস্থার অবনতি দেখেন, তাহলে ওনার ইনস্ট্রাকশন আদৌ সেই সমস্ত অফিসার যারা আছে তারা গ্রহণ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ গ্রহণ করবেন। এই একটা সাংবিধানিক সংকট তৈরি, একটা অপচেষ্টা, সরকারকে একটা হচপচ জায়গায় পৌঁছে দেওয়ার একটা অপচেষ্টা অবান্তর করছেন উনি নিশ্চিন্তে রাজভবনে কাটাতে পারতেন। যা ইনস্ট্রাকশন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখার চালানো সরকারকে মানুষের পাশে থাকার জন্য যিনি যে অবস্থান আজকে তৈরি করেছেন, সেই অবস্থানেই উনি কাজ করতেন। আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীকে আজকে 3টে দপ্তরে কোঅর্ডিনেশনে উনিই পাঠিয়েছেন, কর্পোরেশন এবং সিএসসি দপ্তর, এই 3টে দপ্তরে যাদবপুর, ঢাকুরিয়া, কসবা, হালতু, এরকম 5-6টি জোন ধরে, এবং যাদবপুরের সামগ্রিক অঞ্চল, যাদবপুর থানা থেকে টুয়ার্স তুমি যদি অভিষিক্ত, তারপরে ওদিকে তোমার জোড়া ব্রিজ অব্দি দেখো, এদিকে যদি হালতু কসবা ধরে দেখো, এই সমস্ত জায়গাটায় আমরা গাড়ি এনে, কর্পোরেশন গাড়ি পাঠিয়েছে, যেসব গাড়িগুলো দিয়ে ওপরে উঠে, ট্রেনের মতো গাড়িগুলো যেগুলো দিয়ে তুলে উপরে গাছ কাটা যায়, সেই আগে থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরেও আমি তোমায় বলতে পারি যে এই দুর্যোগের কখনো মাপ করা যায় না, একটা অনুমান করা যায়। সবাই একটা আনুমানিক অবস্থান বলছেন, কখনো মাপ করা যায় না সে কিভাবে বিহেভ করবে। তাই যদি কম হয় এটা আমাদের সৌভাগ্য হবে, যদি বেশি হয় কিংবা সে তার গতিবেগ বদল করে কিংবা তার চরিত্র করে, তাহলে কিছু করার নেই। সেটা আমি, তুমি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিমাপ পর্যন্ত আমরা এটাকে সামলানোর ব্যবস্থা করতে পারি, কিন্তু যদি এটা এই পরিমাপের অধিক কিছু ঘটে, তাহলে কিন্তু সামলানোটা কঠিন হবে। সেটার জন্য অবস্থা এখনো তৈরি নয়। তবে আজকের দিনে যে অবস্থায় যতটা অনুমানিক অবস্থান পাওয়া গেছে পূর্বাঞ্চলের আবহাওয়া অধিকর্তার কাছ থেকে, সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কন্ট্রোল রুমে আছেন, আমরা যে যার বাড়িতে আছি। গতকাল সকাল থেকে আমরা যা কাজ করার যেরকম নির্দেশ এসছে, সেই সমস্ত কাজ প্রস্তুত করে রেখেছি। সাধারণ মানুষকে পাশে নিয়ে, সঙ্গে নিয়ে, রাস্তায় দাঁড়িয়েই সেসব কাজ করেছি। তারপরে এবার ভগবানের হাতে ছেড়ে দেওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। দীপঙ্কর, ধন্যবাদ প্রদীপ বাবু। এবার আমাদের সাথে বিজেপি থেকে রয়েছেন শুভজিৎ দত্তগুপ্ত। শুভজিৎ বাবু শুনতে পাচ্ছেন? শুভজিৎ বাবু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না শুভজিৎ বাবুকে। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শুভজিৎ বাবু এই মাত্র যেটা প্রদীপ বাবু বললেন, যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কোথাও না কোথাও কাজে একটা বাধা দেওয়া বা কাজের উপর একটা
একটা নজরদারির জন্য আজকে রাজ্যপাল তিনি পৌঁছলেন, এটা কোনো দরকার ছিল না। তিনি রাজভবনে থেকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিতে পারতেন। তৃণমূল শিবির এটা কোথাও না কোথাও দেখছে যে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ বা তাদের স্বাধীনতায় কোথাও না কোথাও বাধা দেওয়ার সৃষ্টি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের পাশে থাকার জন্য তিনি কিন্তু আজকে নবান্নে রয়েছেন, তিনি কিন্তু বাড়িতে থেকেও কাজ করতে পারতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগকে আপনারা কি চোখে নিচ্ছেন, এবং রাজ্যপালের যেভাবে তিনি আজকে নবান্নে গেলেন সেটাকে আপনারা কিভাবে দেখছেন, তার ব্যাখ্যা যদি আপনি আমাকে দিতে পারেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যের প্রশাসনিক প্রধান, ঠিক একইভাবে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তো উনি হচ্ছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যেকার সমন্বয়কারী। তিনি যদি পরিস্থিতিতে সরেজমিনে থাকতে চান বা তিনি যদি সেই পরিস্থিতির অবজার্ভ করে কেন্দ্রকে রিপোর্ট পাঠাতে চান, তিনি যদি গতি প্রক্রিয়ায় সহযোগিতা করতে চান, তাহলে তো আপত্তির কোনো কারণ দেখি না। প্রশাসনিক কাজ প্রশাসনের মতো করে মানে হবে। আমাদের তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, তিনি বলার সময় একটা খুব ভয়ঙ্কর কথা বললেন। তিনি বললেন দলনেত্রী নাকি সরকারের পাশাপাশি এই সমস্ত কাজে তৃণমূল কর্মীদেরকে নিয়োগ করেছেন, তৃণমূল কর্মীদেরকে দায়িত্ব দিয়েছেন। এমন একটা রাজ্যের মধ্যে আমরা চলছি, কোনটা প্রশাসন কোনটা দল সব মিলেমিশে এক হয়ে গেছে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী, তার সাথে আমার রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক পার্থক্য আমি তার বিরোধী রাজনৈতিক দল করি, তো তিনি আমারও মুখ্যমন্ত্রী পদটা, রাজ্যপালের পদটাকে খুব সংকুচিত করে ক্ষুদ্র দলীয় আবর্তের মধ্যে নেওয়াটা আমার মনে হয় না সঠিক। তো আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপাল তারা দুজনেই রাজ্যের জনতার প্রতিনিধি, একজন সাংবিধানিক প্রতিনিধি, একজন প্রশাসনিক প্রতিনিধি। তারা যদি যৌথভাবে একসাথে এই দুর্যোগের মোকাবিলা করতে চায়, আমি বারবার মনে করি যে এখানে কেন্দ্র রাজ্য বিজেপি তৃণমূল না দেখে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, পরস্পর স্বার্থটা জড়িত, আমরা তো ভারতবর্ষেরই পার্ট, এবং একসাথে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই পরিস্থিতি এই দুর্যোগের মোকাবিলা করতে হবে, এটা আমরা মনে করি। তৃণমূল শিবিরে যেরকম বারবার বলছে যে সব জায়গাটা হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে রাজ্যপালের তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে একটি নজরদারি বা একটি কথা একদম সংক্ষেপে বলা যায় মাথার উপরে কিছুটা বসিয়ে দেওয়া, যেটা তৃণমূল শিবির কোনো সময় সেটা ভালো চোখে নিতে পারছে না, এবং তাদের কাজে যে ব্যাহত হচ্ছে সেটা কিন্তু প্রদীপবাবুর কথা থেকে স্পষ্ট বোঝা গেল। এর আগেও কিন্তু আমদানি এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু ছিলেন কন্ট্রোল রুম করে নবান্ন থেকে প্রত্যেকটি জিনিসের উপর নজরদারি করেছেন, তখন কিন্তু রাজ্যপাল যাননি। এবারে এমন কি ঘটে গেল যে রাজ্যপাল রাজভবন থেকে নজরদারি না করে তাকে মহামান্যে যেতে হলো, সেই বিষয়টাই আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম। দেখুন, মানে আমি একটা কথা বলি, এই তৃণমূল নেত্রী বর্তমানে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখনও তিনি সিঙ্গুরের সময় বারবার তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে দৌড়ে গেছে, তখন কিন্তু হস্তক্ষেপ হয়নি, তার মনে হয়নি। এবং গোপাল কৃষ্ণ গান্ধী বিষয়ে মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেত্রীর মধ্যে মধ্যস্থতা করেছিলেন সেই সময়, সেই রাজনীতিতে দাঁড়িয়ে। তো আমরা ব্যক্তিগতভাবে মনে করি, গত অভিমত দল বলবো না, যে রাজ্যে সক্রিয় হয়ে আপত্তির তো কোনো কারণ থাকতে পারে না। উনি সহযোগিতা করতে গেছেন, উনি যদি সহযোগিতা করতে চান, আজকে যদি রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে রাজ্যপাল কেন্দ্রের সাথে সমন্বয়, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন সবাইকেই রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে ভাবতে হবে। সেখানে কেন্দ্র রাজ্য বিজেপি তৃণমূল কংগ্রেস লেফট এগুলো সব ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা বঙ্গবাসী, আমরা ভারতবাসী, এবং আমাদের ঐক্যবদ্ধভাবে প্রাকৃতিক দুর্যোগ করতে হবে। সবকিছুতে রাজনীতি খোঁজা বন্ধ করলেই বোধহয় ভালো, কারণ এর জন্য কিন্তু এই যে ক্ষুদ্র রাজনীতিতে তৃণমূল আটকে আছে, এর প্রতিফলে কিন্তু পশ্চিমবঙ্গেরই ক্ষতি হচ্ছে, ক্ষতি সাধন হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা কিন্তু বিজেপি বিরোধী একটি দল ক্ষমতায় রয়েছে, নবীন পট্টনায়ক যার মুখ্যমন্ত্রী, কিন্তু তিনটি বিষয়ে কিন্তু তারা সমন্বয় সাধন করে চলেছেন। এবং এই রাজ্য উড়িষ্যার যে ক্ষয়ক্ষতির ক্ষেত্রে কেন্দ্রের অনেক বেশি ইনভলভমেন্ট দেখা গেছে। এখানে মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেব দেবেন না, মিটিং এ যাবেন না, মিটিং এ গিয়ে আলোচনা থেকে বেশি সমালোচনা করবেন। তো এই আমার মনে হয় এগুলোর থেকে ওভারকাম করে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের এটা দেখা দরকার, এবং সমস্ত রাজনীতির উঠে ঐক্যবদ্ধতার স্বার্থে এই মুভমেন্টগুলো করা দরকার, যাতে রাজ্যের মানুষ, মানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, এটাই আমাদের মনে হয়। ধন্যবাদ। আমি প্রদীপবাবুকে যাব, তার আগে জয়দেব বাবুর কাছে বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো। এই একই প্রশ্ন নিয়ে এলাম যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নবান্নে থাকছেন এবং প্রত্যেকটি জিনিসের ওপর নজরদারি করছেন,
তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের ভূমিকা সেখানে যাওয়া এবং সেই কাজটিকে দেখা এবং কেন্দ্রকে রিপোর্ট দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত? কারণ একজন প্রশাসনিক প্রধান, একজন সাংবাদিক প্রধান, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা কতটা যুক্তিযুক্ত, আপনি কি মনে করেন এটা? যদবাবু, আপনি মিউট করা আছে আপনার। হ্যাঁ, আপনি সরকারের কথা বলছেন, আপনি প্রশাসনের কথা বলছেন, আপনি সঙ্গে দলের কথা বলছেন। দলের দিক থেকে যদি দেখতে হয়, তৃণমূল কংগ্রেস দলটি যে অবস্থান নিয়েছে সেটা একেবারে সঠিক অবস্থান। সেক্ষেত্রে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে সমন্বয় আছেন রাজ্যপাল, এবং যেভাবে সুরে সুর মিলিয়ে কথা বলছেন রাজ্যপাল, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের গত হিসেবে কিন্তু সরকার দলের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা প্রয়োজনীয়, যতটা গুরুত্বপূর্ণ, যতটা প্রাসঙ্গিক, ঠিক ততটাই রাজ্যপালের গুরুত্ব, রাজ্যপালের প্রাসঙ্গিকতা সংবিধানের বিচারে। এবং উনি শুধু নবান্নে যাননি, উনি আইএমডি কলকাতা, মানে আমাদের যে মেট্রো ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, উনি ওখানেও গেছেন, খোঁজ খবর নিয়েছেন। আজকে সমস্যাটা হচ্ছে, যদি রাজ্যপাল এগুলো না করতেন তখন আবার একটা বিরোধিতা তৈরি হতো যে রাজ্যপাল সমস্ত সময় শুধু উদ্রেক করা কাজগুলো করে, কিন্তু এইরকম একটা পরিস্থিতি, এরকম একটা ইয়াসের মতন একটা জাতীয় বিপর্যয় যেখানে চলতে শুরু করেছে, সেই জায়গায় উনি রাজভবনেই বসে থাকলেন, উনি মানুষের পাশে এসে দাঁড়ালেন না, উনি রাস্তায় নামলেন না, উনি কোনো খবর রাখলেন না। উনি শুধু কোথায় রাজনৈতিক হিংসা বা ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা হচ্ছে তার খবর রাখছেন, কিন্তু বাদবাকি মানুষের জন্য কিছু করছেন না। তো ওনারও একটা বার্তা সুস্পষ্টভাবে প্রশাসনিক স্তর থেকে দেওয়ার ছিল যে আমি যেমন ভোট পরবর্তী হিংসা নিয়ে সচেতন, সেই রকম আমাদের রাজ্যবাসী যদি কোনো বিপদে পড়ে তার জন্য খোঁজ খবর নেওয়ার এবং তার প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারও খোঁজ খবর নেওয়ার আমার অধিকার আছে, এবং আমার সেটা প্রেজুডিশিয়ার মধ্যে পড়ে। সেক্ষেত্রে উনি যে মনে করুন নবান্নে যান বা উনি আইএমডি মানুষের জন্য গেছেন, মানুষের জন্য ভাবেন, তাই গেছেন। উনি বারবার বলেন উনিও পশ্চিমবঙ্গের অভিভাবক, উনি পশ্চিমবঙ্গের গার্জেন, এবং উনি পশ্চিমবঙ্গবাসীর প্রথম প্রধান অভিভাবক। সেই জায়গা থেকে উনি প্রশাসনিক যে কাজটি করেছেন তাতে তো ভাবে প্রশাসনিক বা সাংবিধানিক কোনো অসুবিধা থাকতে পারে না, কিন্তু তৃণমূল দলের দিক থেকে যে অসুবিধাটা আছে সেটা নিঃসন্দেহে গ্রাহ্য করা যায়, সেটার ব্যাপার। কিন্তু রাজনীতি যখন প্রশাসন আসে তখন রাজ্যপাল হিসেবে উনি যেটা করেছেন সহমর্মিতা এবং সহানুভবতা, মহানুভবতা দেখিয়েছে। এতে মনে হয় না অহেতুক রাজনীতির রং লাগিয়ে বাজার গরম করার কোনো প্রয়োজন আছে। ধন্যবাদ। আমি আবার প্রদীপ বাবুর কাছে যাব। যেখানে কেন্দ্র এবং রাজ্য এই দুর্যোগে একসাথে মিলেমিশে কাজ করার কথা বলছে, সেখানে আপনারা বলছেন যে রাজ্যপালের কি দরকার ছিল এখানে এসে মাননীয় মুখ্যমন্ত্রী কাজের মধ্যে হস্তক্ষেপ করা? তো কোথাও মনে হচ্ছে না যে আপনারা কেন্দ্রকে বা রাজ্যপালকে মেনে নিতে পারছেন না? দীপঙ্কর, কেন্দ্রকে রাজ্যপালকে মানতে গেলে আমার বানাতে না মানাতে অসুবিধার কথা, এটা সাংবিধানিক স্ট্রাকচার। আমি রাজনীতি করি, যখন রাজনীতি করি তখন এই সাংবিধানিক স্ট্রাকচার আমি জানি, জেনেই রাজনীতি করি। কিন্তু রাজ্যপালের কিছু জায়গায় কিছু বাধা বিধিনিষেধ আছে, সেটা সবসময় বেরিয়ে যায় না। আমি তোমায় ছোট উদাহরণ দিই। তিনটে রাজ্যে, মেনলি ভারতবর্ষের তিনটে রাজ্য এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। সেটাকে ধরে নেওয়া হচ্ছে, একটা হলো মূল যে অংশ সেটা হলো উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আন্ধ্রা, আর তোমার ছত্তিশগড়, আর বাংলা। এই মূল চারটে রাজ্য ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। আমি দীপঙ্কর একটা জিনিস জানতে চাই, উড়িষ্যাতে মুখ্যমন্ত্রী 600 কোটি টাকা দিয়েছেন ওখানে। হ্যাঁ, আমি বলছি, সব বলছি। উনি বিজু পট্টনাজি, এটাই বলতে চাইছেন তো? এগুলো তো পরের প্রশ্ন, এটা পরের প্রশ্ন। আমি বলতে চাইছি এই তিন রাজ্যের রাজ্যপালরা কি সেখানে গেছে মনিটরিং এ? এই উদ্দেশ্য প্রণোদিত হবে দীপঙ্কর। যদি সারাদিন আজকে শেষ 7টা দিন তুমি যদি ফলো করো, যখন একটা প্রায় গণতান্ত্রিক চাপাটি খাওয়ার পর যদি একটি রাজনৈতিক শিক্ষা না হয়, তৃণমূলীরা কেন রাস্তায় বিপর্যয়ে, কেন সরকারি যন্ত্রের সঙ্গে থেকে তারা কাজ করছে, এইটা যদি না বুঝতে পারে, তাহলে বিজেপির কর্মীরা ওই পিছিয়েই থাকবে। 29% আছে, কখনো সেটা 9%
হবে 4% হবে, উঠেছে গ্রাফ, তো ওঠে, রাজনৈতিক গ্রাফ ওঠে আবার পরে, তা ওইরকম হবে। এটা ওদের বোঝার অদক্ষতা আছে। অদ্ভুত ভাবে এই 600 কোটি টাকা দেওয়া হলো, 600 কোটি টাকা কিছু বেশি, আর বাংলাকে দেওয়া হলো 400 কিছু বেশি। আমার সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়েছেন, সরাসরি তার কথা জানিয়েছেন, সেখানে আমার কিছু বলার নেই। কারণ রাজ্য চালাচ্ছেন উনি, প্রশাসনিক দিক থেকে ওরা টাকা পাঠাবে, স্বরাষ্ট্র দপ্তর টাকা পাঠাবে, রাজ্য সরকার টাকা পাবে, সেটার বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবেই করেছেন। সেখানে তৃণমূল কর্মী হিসাবে আমার সেটা বিরোধিতা করার দরকার আছে কি নেই সেটা সময় বলবে। কিন্তু প্রশ্ন হলো, এই কটা রাজ্যকে দেশের বাইরে এই রাজ্যগুলো, এই রাজ্যগুলো তো দেশের মধ্যে, এই রাজ্যগুলোতেও তো অন্যান্য মানে রাজনৈতিক দল শাসন করছে, সেখানে রাজ্যপালরা কেন গেলেন না? এইখানে যেতে হবে রাজ্যপালকে, রাজ্যপালকে খবরের কাগজে থাকতে হবে, রাজ্যপালকে তৃণমূল এবং নিজের সরকারের বিরোধী টুইট করতে হবে, রাজ্যপালকে সমস্ত সরকারি মুখ্যমন্ত্রীকে বিরক্ত করতে হবে, ডিস্টার্ব করতে হবে। এর একটা উদ্দেশ্য একটা কাজ করার মাধ্যম দিয়ে রাজ্যপাল মানুষের কাছে মানে সরকারকে ছোট দেখানোর চেষ্টা করছে। অদ্ভুত লাগে, গণতান্ত্রিক এই যে সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে তারই সরকার, এটা তারই সরকারকে বিব্রত করার জন্য তিনি বারবার টুইট করছেন, তারই সরকারকে বিব্রত করার জন্য বারবার তিনি এরকম কাজ করছেন, যে কাজগুলো তিনি না করলেও পারেন। অদ্ভুত ভাবে তিনি কোন, আর উনি বিজেপির তিনি রেফারেন্স টানলেন মিস্টার গান্ধী, রাজ্যপাল, ওনার জানা নেই রাজ্যপাল সেদিনকের এতটাই সম্মানীয় ব্যক্তি ছিলেন, যেটি দলনেত্রী যখন রাস্তার মধ্যে বসে আছে অনশনে, তখন রাজ্যপাল এসেছিলেন, দেখা করেছেন। যখন তোমার কৃষি আন্দোলন হয়েছে, সেইখানে সেই অবস্থা দিয়ে যে সরকারের সঙ্গে জট তৈরি হয়েছিল, রাজ্যপালের এক কথাতে তৎকালীন বুদ্ধবাবু, যিনি সমস্ত কিছুর বিপক্ষে ছিলেন, সেই বুদ্ধবাবু কিন্তু মাথা নত করে, মাথা নত না, সম্মানের কাছে, ওনার সম্মান, ওনার ওই ব্যক্তিত্বের সম্মানের কাছে, ওনার ওই এত বড় জ্ঞানী মানুষের কাছে মাথা নত করে তিনি কিন্তু সেই সমাধান বার করার জন্য যৌথভাবে পাশাপাশি এসে চেষ্টা করেছিলেন। এই কাজ, সেই যে রাজ্যপাল থেকে যে কাজ, সেই লেভেলে যদি জগদীপ ধনখড় যেতে পারতেন, তো উনি ধন্য হয়ে যেতেন, ভারতবর্ষে কালে দিনে মনে রাখতো। আজকে আমরা যেভাবে মিস্টার গান্ধীকে মনে রাখি, তিনি যে বামফ্রন্টের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে লড়াই সংগ্রাম, সেই সময় তিনি থেকে যেভাবে দুই পক্ষের সঙ্গে কথা বলে যেভাবে সেটাকে সমাজটা খুঁজতেন, এই জগদীপ ধনখড় তার একটা নির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এসছেন। আর আমি তোমার কথাই মিলিয়ে নিও, ভবিষ্যতে আমি রাজনীতি করি, রাজনৈতিক ছাত্র, রাজনীতি করতে গিয়ে আমি যা শিখেছি, তুমি মানুষের পাশে যদি না থাকো, কোনো বিপদে কোনো আপদে যদি মানুষের পাশে যদি না থাকো, তাহলে কোনো দিন মানুষ তোমার পাশে থাকবে না। আমরা ছিলাম বলে, আমাদের নেত্রীর নির্দেশে আমরা ছিলাম বলে, সমস্ত বিপদে আপদে, আমফান থেকে শুরু করে সমস্ত বিপদে আপদে, কোভিড সিচুয়েশন থেকে, কোভিড লড়াই থেকে সমস্ত কিছুতে ছিলাম বলে আজকে আমাদের 43% ভোটটা 39% গেছে, 49 গেছে, আর তাদের 39% ভোটটা 37% এসছে, কিংবা 40%-এর উপরে ভোটটা 39% গেছে। তারা ভোট লুজ করেছে মানুষের পাশে থাকে না বলে। সুতরাং তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে না, বাংলা আমরা রক্ষা করে নিতে পারবো। প্রদীপবাবু, তারা আপনারা মানছেন মানুষের পাশে থাকেন একটাই কারণে, ভোটের রাজনীতি করার জন্য, ভোট ব্যাংকটা বাড়ানোর জন্য। আপনার মানুষ এখন স্পষ্ট যে যাতে ভোট ব্যাংক আপনাদের বাড়ে, তাই আপনারা মানুষের পাশে থাকেন। দীপঙ্কর একটু উত্তর দিতে হবে। 5 বছর ধরে আমি মানুষের পাশে থাকবো, অবশ্যই মানুষের সুখে দুঃখে থাকবো। তা মানুষ আমায় সমর্থন জানাবে নাকি তোমায় জানাবে, যাকে তোমায় দেখো? তুমি দীপঙ্কর একটা বিবেকের কথা বললো, আমি বলছি কংগ্রেসের যিনি আছেন চন্দন দীর্ঘদিন রাজনীতি করছেন, ওনাকে জিজ্ঞেস করবো, মানুষের পাশে থাকাটা, বিপদের দিনে থাকাটাই হলো রাজনীতি। না প্রদীপবাবু, ঠিক আছে, আপনি বললেন যে আপনারা থাকেন, সেজন্য মানুষকে আপনাদের কাছে ডিমান্ড আছে, মানুষ আপনার ভোট দেবে, ভোটও দিয়েছে, আপনারা সরকারও করেছেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি বিবেকের কথা বললেন, আজকে বলুন তো, কালকে কল্যাণ ব্যানার্জি কিভাবে রাজ্যপালকে কটাক্ষ করলেন? এটা কি সমর্থনযোগ্য? তিনি বললেন যে প্রত্যেকটি থানায় থানায় রাজ্যপালের নামে কমপ্লেন করা হোক এবং রাজ্যপালকে সোজা জেলে ঢুকিয়ে দেওয়া হবে, তার অধিকারী পদ যে মুহূর্তে তার কাছ থেকে চলে যাবে। এটা কতটা যুক্তিযুক্ত? এখন তিনি রাজ্যপাল, রাজ্যের একজন সাংবিধানিক প্রধান, তাকে এইভাবে বলা কতটা যুক্তিযুক্ত?
এবার বলি দীপঙ্কর, হ্যাঁ, মন বলুন। দিয়ে শোনো। বলুন। আমি যদি কোথাও ভুল বলি তাহলে চন্দনদা শুধরে দেবেন, চন্দনবাবু জানেন। রাজ্যপাল, আমি মিস্টার গান্ধীর কথা বলছি, কখনো উনি যখনই কোনো ইস্যু তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস কিংবা লেফটের মধ্যে, যখনই লড়াই সংঘাত কোনো ইস্যু নিয়ে হয়েছে, কখনো তিনি কোনো পক্ষের লোকজনকে নিয়ে কখনো তিনি যাননি। এমনকি কংগ্রেসের মন্ত্রী ওনার সঙ্গে যেতে চেয়েছিলেন তৎকালীন, যদি আমি ভুল না বলি চন্দন বাবু আছেন, যেতে চেয়েছিলেন, কিন্তু তখনও তিনি তাকে অ্যালাউ করেননি। কেন না, তিনি এই রাজ্যের সাংবিধানিক প্রধান। তার রাজ্যে অসুবিধা হচ্ছে, দুই দলের মধ্যে সংঘাত হচ্ছে ইস্যু ভিত্তিক, সেই ইস্যুটাকে সমাধান সূত্রের মধ্যে দিয়ে মানুষকে সার্ভিস দেওয়াটাই হলো তার এক চরমতম উদ্দেশ্য। কিন্তু বর্তমান রাজ্যপাল প্রথম দিন অন্যায় করেছেন, তিনি একটি রাজনৈতিক দলের এমপি কে সঙ্গে নিয়ে তিনি প্রত্যেকে মানুষের বাড়িতে গেছেন এবং সেই রাজনৈতিক দলের এমপি যা যা নির্দেশ করেছে পুলিশকে, যাকে যাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন, সেটাকে উনি সিলমোহর লাগিয়েছেন। এটা চরমতম অন্যায়, চরমতম অন্যায়। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। যেটা বলেছেন সেটা হয়তো ওইভাবে না বললেও চলতো, কিন্তু সাংবিধানিক পথ, তার নিয়ম কানুন, সেটা তার জানা উচিত। তিনি জানেন না। অদ্ভুত লাগলো যে রাজ্যপাল যিনি, তিনি একটি প্রবীণ আইনজীবী, তারপরেও তিনি আইনগুলো কেন ভাঙলেন? সেই আইন ভাঙার জন্য যে কেউ সারা বাংলাদেশ জুড়ে এফআইআর করতে পারে, এটা তো বড় অন্যায় কোথায়? এটা গণতান্ত্রিক ব্যাপার। আপনি আপনার অসুবিধা হলে আপনি প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ দায়ের করুন। যেদিনকে উনি প্রশাসনিক পদে থাকবেন না, সেদিনকে এটা নিয়ে কথা হবে, এটা নিয়ে বিচার হবে। যে উনি প্রশাসনিক পদকে কখনো অপব্যবহার করে অন্য কোনো অন্যায় কাজ করতে পারেন না, সেইটার জন্য বলেছেন। কেন, অন্যায় কোথায় বলে? তাহলে একজন FIR টা তো প্রশাসনের কাছে যাওয়া। রাজ্যপাল তাকে এইভাবে কটাক্ষ, যে ভাষায় কটাক্ষ করলেন, অবশ্যই অবশ্যই, যে ভাষায় না ওই ভাষায় আমি তো সমর্থন করছেন। আমি তো এটাই বলছি, একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ নেতৃত্বকে নিয়ে তিনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছেন, এটাই তার চরমতম অন্যায়। কিন্তু রাজ্যে যেভাবে সন্ত্রাস, যেভাবে রাজ্যের আজকে যেভাবে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা তো কোনোভাবে অস্বীকার করা যায় না। সেখানে যদি একজন রাজ্যপাল, কি সন্ত্রাস দেখেছো দীপঙ্কর? আপনি কি সন্ত্রাস দেখেছো দীপঙ্কর? 84 পঞ্চায়েত ভোটে সন্ত্রাস এখনো পর্যন্ত ভারতবর্ষের রেকর্ড হয়ে আছে। 79 জন কংগ্রেস কর্মীকে মারা হয়েছিল ভোটের পরে, হাজারে হাজারে ঘর ছাড়া ছিল কংগ্রেস কর্মীরা 1984 সালের পঞ্চায়েত ভোটের পর। আমি যদি ভুল বলি, চন্দন বাবু আছেন, জিজ্ঞেস করে নিন। তখন সেই সন্ত্রাস দেখছো? এখানে কোথায় সন্ত্রাস ঘটেছে? দু চারজন বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোন একটা নেতার শেল্টারে আছে, সেটা কি সন্ত্রাস? এটা কোনো সন্ত্রাসই নয়। সারা কলকাতায় সেই অর্থে কোথায় দেখাতে পারেছো সন্ত্রাস? 5-6টা কেস নিয়ে 10 কোটির দেশে, 10 কোটির রাজ্যে 5-6টা কেস নিয়ে বিশেষ ইয়ে নিয়ে তুমি যদি তুলেছো, তুমি বিজেপির নেতৃত্বে যে কংগ্রেসের বাড়ি ভাঙা হয়েছে, সেগুলো তুমি দেখিয়েছো। প্রদীপ বাবু, এখানে বিজেপি বা কংগ্রেসের প্রশ্ন, এখানে হচ্ছে মনুষ্যত্বের প্রশ্ন। মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন রাজ্যে কোথায় সন্ত্রাস। আপনি দেখুন তো আজকে গ্রাম অঞ্চলে কি অবস্থা। সন্ত্রাস হয়নি, সন্ত্রাস হয়নি, কিছুই হয়নি। এটা মিথ্যা প্ররোচনা, এটা প্ররোচিত করেছে তো বিজেপি নেতারা, এবং প্ররোচিত করেছে রাজ্যপাল স্বয়ং। মেনে নিতে হবে, কারণ আপনারা বলছেন সন্ত্রাস হয়নি। সেখানে রাজ্যপাল যদি একজন সাংবাদিক প্রধান হয়, সেগুলো যদি পর্যবেক্ষণ করতে যান, আপনাদের সেখানে প্রবলেম হচ্ছে। কেন? আচ্ছা, শীতলকুচিতে কিভাবে সন্ত্রাস হয়েছিল? দীপঙ্কর, শীতলকুচিতে কিভাবে সন্ত্রাস হয়েছে? ব্যথাটা কোথায়? তাহলে আপনার ব্যথাটা কোথায়? দাদা, শীতলকুচিতে কোথায় সন্ত্রাস হয়েছে? তিনি যদি আজকে বাড়ি আমার বাড়ি কোনো গিয়ে ব্যথা নেই, সন্ত্রাসগুলো দেখেন, আমার কোনো আজকে ব্যথা নেই। মিডিয়ায় প্রত্যেকটা জিনিস তুলে ধরে দেখানো হয়েছে, আর আপনি মিডিয়াতে বলছেন যে এই জিনিসটা শীতলকুচিতে ঠিক সন্ত্রাস কে হতে চালিয়েছে? পারে। শীতলকুচিতে সন্ত্রাস কে চালিয়েছে? শীতলকুচিতে সন্ত্রাস চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সরাসরি বুকের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। সেটা সন্ত্রাস কে চালিয়েছে? কেন্দ্রীয় বাহিনী। মানে আপনারা বলছেন বুথের মধ্যে ঢুকে বুথ লুট করে যাবে, সেখানেও যদি তাকে আটকানো যায় তাহলে সন্ত্রাস হয়ে গেল। তার জন্য তার রিপোর্ট কোথায়? সে বুথ লুটের রিপোর্ট কোথায়? আর তার পরিপ্রেক্ষিতে মাননীয় বলেছেন, শুনুন প্রদীপবাবু, তার পরিপ্রেক্ষিতে মাননীয় যে মন্তব্য করেছেন যে লাশগুলোকে রেখে দাও, এগুলোকে নিয়ে মিছিল করা হবে, সেটা নিয়ে বললেন না একবারও তো? আজকে সেটা নিয়ে বলুন। মাননীয় যে কথাটা বলেছিলেন, অন্যায় তুমি করতে পারবে, আর আমি মানুষের কাছে সেটা নিয়ে যেতে পারলেই সেটা আমার অন্যায় হয়ে যাবে। এটা হতে পারে নাকি কখনো? সুন্দর ব্যাখ্যা। আমি একটুখানি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছি। সুব্রত বাবু,
শুভজিৎ অনেকক্ষণ চটপট করছেন, আমি সুবিধাকে যেতে যাবো। হ্যাঁ সুবিধা বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ব্যথাটা আপনার শোনা বেশি, যাচ্ছে? সেজন্য আপনাকে আগে সুযোগ দিলাম। হ্যাঁ বলুন। না দেখুন, তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন তিনি নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করছেন। বলি, প্রথমত হচ্ছে ওনার বক্তব্য যে উনি মেনে নিলেন যে রাজ্যপালের সরকার বলেই আমাদের এই সরকার পরিগণিত হয়, এটা ওনারই সরকার আমাদের সংবিধান অনুযায়ী। তো সেখানে সাংবিধানিক এটা সারা প্রধান তার ভারতবর্ষেই এটা হয়। আপনার সময় ইন্টারাপ্ট করছি না, আপনি বলে নিতে দিন, শুনে নিন সারা তারপর বলুন। ভারতবর্ষেই হয়, আমি এটা জানিয়ে দিলাম, শুধু বাংলায় হয় না। আজ অবজারভেশন করতে গেছেন, তার অবজারভেশন করতে গেছেন, তাতে আপত্তির কি থাকে আমি জানি না, তাতে আপত্তির কি থাকে আমি জানি না। উনি অবজারভেশন করতে গেছেন, উনি সহযোগিতা করতে গেছেন, এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, উনি গোপাল কৃষ্ণ গান্ধীর কথা তুললেন। গোপাল কৃষ্ণ গান্ধীর বক্তব্যের মধ্যে দিয়ে যেটা বোঝা গেল, ওনার যে বক্তব্য যে তখন আমরা বিরোধী দলে ছিলাম তখন এই জিনিসগুলো ভালো ছিল, এখন যেটা হয়েছে এটা অত্যন্ত খারাপ। কারণ রাজ্যপাল সেই সময়ও একটা রাজনৈতিক হিংসার পরিবেশ তৈরি হয়েছিল। সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী অধ্যায়ে তিনি সেটাকে অবজার্ভ করতে গেছিলেন, সেখানে ডিসকাশন করতে গেছিলেন। ওনার বক্তব্য হচ্ছে যে রাজ্যপাল যখন মানে কোচবিহারে পরিদর্শনে গেলেন, তার সাথে ওখানকার যিনি সাংসদ নিশীথ প্রামাণিক বা মেদিনীপুরের জায়গায় ওখানকার যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী কেন ছিলেন, যে এলাকা উনি অবজার্ভ করতে গেছেন সেই এলাকায় সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধি তার সাথে ছিলেন, এটাতে অবজেকশনের কি আছে আমি জানি না। হ্যাঁ এটা ঠিক কথা, এটা অনেক বেশি বেটার হতো যদি রাজ্যপাল তার বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে নিয়ে যেতেন। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস যারা যারা যেখানে যেখানে রাজনৈতিক হিংসার শিকার, রাজ্যপাল যদি সেখানে সবাইকে নিয়ে যেতেন সেটা অনেক বেশি কার্যকরী হতো, অনেক বেশি ভালো হতো। কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে যে এই দলগুলি যারা রয়েছেন বিরোধী দলের, তারা আগে থেকেই রাজ্যপালকে বয়কট করে বসে আছেন। তার ফলে তারা যেতেন কি যেতেন না, কবে সময় দিতেন, তার ফলে যে মানুষগুলো আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত মারা যাচ্ছে, সেখানে রাজ্যপালের পৌঁছাতে হয়তো অনেক অনেক বেশি দেরি হয়ে যেত। তাই উনি হয়তো তৎপরতার সাথে ওই কাজটা করেন এবং করেছেন, তার মতো করে তিনি রিপোর্ট দিয়েছেন। কিন্তু সেখানে তাকে যেইভাবে একটি রাজনৈতিক দলের তরফ থেকে হ্যাকেল্ড করা হলো, অবস্টাকল করা হলো, কালো পতাকা দেখানো হলো, সেটাও অত্যন্ত ঘৃণ্য রাজনীতি এবং সেটা খুব ধিক্কারজনক। ওনাকে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, উনি বারবার যেটা বলছেন যে রাজ্যপাল অন্যান্য উড়িষ্যার রাজ্যপাল কেন গেলেন না, কেন আমাদের অন্যান্য অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল কেন গেলেন না, এর মানে তো এটা হতে পারে না যে ওই রাজ্যপাল যাননি বলে এই রাজ্যপাল কেন যাবে। রাজ্যপালের নির্দিষ্ট দায়িত্ব আছে, উনি ওই জায়গা থেকে, যেটা আমাদের মাননীয় বিশ্লেষক বলছিলেন, যদি রাজ্যপাল না যেতেন তাহলে প্রশ্নটা হতো রাজ্যপাল কেন এই দুর্নীতির মামলায় হস্তক্ষেপ করছেন, কেন মানুষ যেখানে আছে সেখানে যাচ্ছেন, এখানে কেন তিনি দাঁড়াচ্ছেন না। তো রাজ্যপাল সঠিকভাবেই এই পদক্ষেপ নিয়েছেন। মাননীয় তৃণমূল নেত্রী, তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি আবার বলছি যে রাজনৈতিক সমস্ত বিভেদের ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আর যে কথাটা উনি হয়তো বুঝতে পারেননি, তৃণমূলের যে প্রতিনিধি আছে, আমি এর আগের বার বলেছিলাম, সেটা হচ্ছে যে রাজনৈতিক মানে দল এবং প্রশাসন যখন কাজ করবে তার প্রশাসনিক স্ট্রাকচারকে মাথায় রেখে কাজ করবে। সে কেন একজন মানে দলীয় প্রতিনিধিকে প্রশাসনিক নির্দেশাবলী কেন দলীয় প্রতিনিধির অবধি পৌঁছাবে? যদি তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হন অন্য প্রশ্ন, কাউন্সিলর, এমএলএ, এমপি তারা সরকারের পার্ট, কিন্তু লোকাল তৃণমূলের ব্লক সভাপতি তিনি গিয়ে ইনস্ট্রাকশন দেবেন প্রশাসন কিভাবে কাজ করবে, এটা তো অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, এটা তো হওয়া উচিত না। তৃণমূল তার মতো করে করুক, প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতো করে করতেই পারে, কিন্তু যখন সেই রাজনৈতিক দল একটা প্রশাসনকে গাইড করতে শুরু করে দেয়, তার দলের স্থানীয় নেতারা প্রশাসন পরিচালনা করতে শুরু করে দেয়, সেটাকে তো অবশ্যই নিন্দা জানানো উচিত এবং ধিক্কার জানানো উচিত। তো আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দলেরই আলাদা করে দায়িত্ব আছে, তারা রাজনৈতিক দলের মতো করে কাজ করুক, প্রশাসনের মতো করে কাজ করুক, এবং সমস্ত রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিপর্যয়ের মোকাবিলা করতে হবে, এটুকুই বলা আছে। যাব, সুপ্রিম কোর্ট যেভাবে ভোটের পরে হিংসা নিয়ে রাজ্যকে যেভাবে কটাক্ষ করলো, সেই নিয়ে কি বলবেন? আজকে তো এই মুহূর্তে আপনি বললেন যে দু একটা হিংসার ঘটনা হয়েছে, আশেপাশে দু একটা ঘটনা ঘটেছে, আপনি আমাকে দেখালেন 1994-এর গল্প শুনলেন। আজকে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে রাজ্যকে ভর্ৎসনা করলো, সেটা নিয়ে কি বলতে চাইবেন আপনি বলুন? শুনতে পাচ্ছি না, একটু আপনার আমাকে জিজ্ঞেস করলেন? হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করলাম প্রদীপ বাবু। আচ্ছা,
আর সুপ্রিম কোর্ট যেটা করেছে, দেখুন দেখো পরে আমি সুপ্রিম কোর্টের চন্দনবাবুর কাছে কাছে যদি আসবো। তো চন্দনবাবু, কোনো হ্যাঁ হ্যাঁ বলুন। সুপ্রিম কোর্টের কাছে যদি কেউ কোনো বিষয় নিয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্ট তার রিপোর্ট চাইতে পারে, সেটা চেয়েছেন, সে রিপোর্ট দিয়ে দেওয়া হবে এবং তারপরে সুপ্রিম কোর্ট তার অবজারভেশন হবে সেটা তিনি জানাবেন রাজ্য, এবং সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্গে হাইকোর্ট তো প্রশংসাই করেছে আমার রাজ্য মুখ্যমন্ত্রী, যে উনি যেদিনকে শপথ নিয়েছেন তার 24 ঘন্টার মধ্যে তিনি যে যা যা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা স্বাগত জানাই, এবং তাতে তো হিংসা যদি কিছু ঘটেও থাকে সেটা তো আর খবর পাওয়া যাচ্ছে না, তার মানে কমেছে হিংসা, এটা তো উনি প্রশংসা করেছেন, হাইকোর্ট প্রশংসা করেছে, সেই রিপোর্টই পাঠিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্ট তারপরে তার অবজারভেশন জানাবে, সেই মতো কাজ করবো আমরা, মুখ্যমন্ত্রী কাজ করবেন, এটার মধ্যে বলার কি আছে? তিনটি আদালত পর পর তৃণমূলকে কিন্তু এই ভোটের পরের যেভাবে সন্ত্রাস সেই নিয়ে কিন্তু বারবার আঙুল তুলেছেন, এবং আপনারা বলছেন যে সেই বিষয়টা নিয়ে এটা জাস্ট একটা অবজেকশন হয়েছিল, তাই সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে, আমরা তার এগেনস্টে একটা আমাদের মতো সাজিয়ে আমরা পেশ করে দেবো। যাই হোক, আমি চন্দনবাবুকে দেবো আবার আপনার কাছে। সাজিয়ে কেন দিতে যাবো? না না, আমি সাজিয়ে কেন দিতে যাবো? এটা তো আমরা হাইকোর্টের অবজারভেশন আছে, হাইকোর্ট তো প্রশংসা করেছে রাজ্যের, এটা তো হাইকোর্টের অবজারভেশন আছে, সেই অবজারভেশন কি সুপ্রিম কোর্টে আমি দাখিল করতে পারি না, জানাতে পারি না সুপ্রিম কোর্টকে? কিংবা আমার তো আমি কি কি সিদ্ধান্ত নিয়েছি সেটার একটা রিপোর্ট তৈরি করে আমি সেটা সুপ্রিম কোর্টকে জানাতে পারবো না? অবশ্যই এটা জানালে জানাতে পারবেন, তারপরে সুপ্রিম কিন্তু কোর্টের অবজারভেশন, আজকে তারপরে বলবেন। ভোট পরিবর্তে ও হিংসা নিয়ে যেভাবে চারিদিকে যা আরে ফুটেজ আমরা দেখেছি, আজকে যেভাবে আমাদের আজকে সবথেকে বেশি সুপ্রিম চিন্তিত কোর্ট হওয়ার কথা আজকে কি যেভাবে জানো? রাজ্যকে ভর্ৎসনা করছে, আজকে বারবার সুপ্রিম কোর্ট বলছে কিচ্ছু যে এই নিয়ে- ভর্ৎসনা করেনি, এটা কোনো ভর্ৎসনাই নয়, এটা ভর্ৎসনাই নয়, যে সুপ্রিম কোর্ট তার ইয়ে জানতে চেয়েছে রাজ্যের কাছে তুমি কি কি ডিরেক্টিভ নিয়েছো, এই তো হতেই পারে এটা, এটা ভর্ৎসনা করার কি আছে? আর সব থেকে বেশি বড় মুশকিল কি জানো, যখন দেশটাকে শ্মশান তৈরি করা হয়েছে তখন টুইট মোছার জন্য দেশদ্রোহিতার নাম করে টুইট মুছতে হয়েছে, আর আজকের কি অবস্থা জানো, ফেসবুকও বন্ধ হয়ে যেতে পারে, যে ফেসবুক থেকে যে ইয়ে দেওয়া ছিল সেটাও বন্ধ হতে যাচ্ছে, ফেসবুক হয়তো কালের দিনে বন্ধ হয়ে যেতে পারে ভারতবর্ষে, আজকে মোদী বিরোধিতা যেখানে যেখানে হবে সেটাই বন্ধ করে দেওয়া হবে কিংবা মুছে দেওয়া হবে, সেটার চেষ্টা চলছে। গণতান্ত্রিক সিস্টেমে কালে দিনে তোমার টিভি চ্যানেলটাকেও বন্ধ করে দেওয়া হবে, তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না যদি বেশি বিরোধিতা করে ফেলো, সুতরাং তোমাদের সামনে চলতে হবে, আমাকে চলতে হবে না সামনে। চন্দনদা বলতে পারে। চন্দনবাবু, ভোট পরিবর্তে ও হিংসা নিয়ে দীপঙ্কর আমরা তোমার কথা প্রশ্নটা বলছি। একটু বলবে। হ্যাঁ, ভোট পরবর্তী হিংসা নিয়ে যেভাবে- দীপঙ্কর, হ্যাঁ শুনতে পাচ্ছেন চন্দনবাবু? তার আগে আমার প্রশ্নটা শুনে নাও। এখানে একটা ব্যাপক আলোচনা হলো এবং আলোচনার বিভিন্ন আঙ্গিক তৈরি হলো, অর্থাৎ আঙ্গিক তুমি যদি দেখো, আমি দেখলাম প্রায় 7 থেকে 8টা আঙ্গিক, মানে কনটেক্সট তৈরি হয়েছে প্রদীপ এবং বিজেপি প্রতিনিধি বোধহয় শুভজিৎ, তো এদের মধ্যে যে কনটেক্সট তৈরি হয়েছে সেখানে আমার কিছু ওপিনিয়ন এর জন্য তুমি কি আমাকে প্রশ্ন করবে, নাকি একদম যেটা নতুন, অর্থাৎ সুপ্রিম কোর্টের এই যে আবেগতাড়িত নির্দেশ এই মুহূর্তে, অর্থাৎ রাজনৈতিক আবহাওয়ার একটা বদল, এই প্রসঙ্গে তুমি আমাকে প্রশ্ন করবে? কারণ আমি শুরুতেই জেনে নিতে চাইবো, এখানে কয়েকটা কনটেক্সটে বোধহয় একটু অ্যাড্রেস করে নেওয়ার দরকার আছে। যেমন আমি একটি কথা থেকে শুরু করি, যেখানে আমি ছোট স্পেলে কথা বলবো, তার কারণ হচ্ছে যে দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে। একটি কথা যদি শুরু করি, সেটা হলো গোপাল কৃষ্ণ গান্ধী। তুমি সেই কনটেক্সটের সাথে আজকের ধনকরজির এই কনটেক্সট বা রাজ্যপালের এই ভূমিকা, এই দুটোকে মিলিয়ে ফেলে চলবে না। প্রথম কারণটা হচ্ছে, কে ভুল কে ঠিক সেই বার্তা আমি দিতে আসিনি, দুজনেই অ্যাপয়েন্টেড বাই দি রুল অফ 154 এবং সেখানে তাদের সাংবিধানিক অধিকার অভিভাবক হচ্ছে। সুতরাং অভিভাবকত্ব পালনের ক্ষেত্রে কে কিভাবে তার নিজের অনুসরণ করছেন সেটা একটা প্রশ্ন, কিন্তু যদি কোনো দলীয় আঙ্গিকে তাদের ভূমিকা প্রকাশিত হতে থাকে তাহলে হয়ে যাবে আরেকটি প্রশ্ন। গোপাল কৃষ্ণ গান্ধী যদি সম্ভবত না থাকতেন, আমার ব্যক্তিগত ধারণা সেদিন পশ্চিমবাংলার রাজনৈতিক অবস্থা কালো দিন হয়তো আরোত্তর হতো, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে গোপাল কৃষ্ণ গান্ধীর ভূমিকাটা একটা উজ্জ্বলতম দিক, এবং সেটা যদি অনেকেই, আমি বিভিন্ন আঙ্গিকে উনি 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 বিভিন্ন পত্র পত্রিকায় লেখেন, আমি সকলকে একটু রিকোয়েস্ট করব পড়ে নিতে, কারণ সেই ঘটনার বিবরণ উনি ওই ইতিহাসের আঙ্গিকে বহুবার বিস্তার করেছেন, এবং শুধু তাই না, সেখানে কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষ উনি নেননি কখনোই। সুতরাং একজন স্কলারশিপ যাকে বলা হয়, অর্থাৎ কাইন্ড অফ আইডিয়া, যে আইডিয়া থেকে উনি ড্রিভেন হয়েছিলেন, সেটা যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না,
এবং মূলত গভর্নর অর্থাৎ রাজ্যপালের ভূমিকা কি হওয়া উচিত সেটাই বোধহয় একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে একটি দিক, এটা আমার ব্যক্তিগত শ্রদ্ধা, দলীয় শ্রদ্ধা, মানুষের শ্রদ্ধার জায়গা থেকে বললাম। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে আজকে সংবিধানের যে অধিকার রাজ্যপালকে দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন উঠবে, রাজ্যপাল কি সংবিধানের অধিকারকে স্খলন করছেন, লঙ্ঘন করছেন? অবশ্যই উত্তর না। রাজ্যপাল অভিভাবকত্বের যে জায়গাতে দাঁড়িয়ে আছেন সেখানে উনি তার সাংবিধানিক ভূমিকা পালন করবার ক্ষেত্রে প্রশাসনিক নির্দেশ দিতে পারেন না এমন ঘটনা নেই। তার কারণ আমাদের কনস্টিটিউশনাল যে ফ্রেজেস অর্থাৎ 154, 155 এবং তাতে যত ধারা সাব সেকশনস যাকে বলে প্রত্যেকটা জায়গাতে রাজ্যপালের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। কিন্তু প্রশ্নটা হলো ফিল্ড ইন্ডেক্স, আমরা কিভাবে অনুভব করছি রাজ্যপালের ভূমিকাটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা কি নিরপেক্ষ জায়গা? তাহলে অবশ্যই একটি জায়গাতে প্রদীপ অবশ্যই সমর্থিত হবে যে যদি কোনো ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকাটা দেখা যায় কোনো একটি দলের প্রো অ্যাক্টিভ আইডিয়া থেকে করছেন, তাহলে সেটা প্রতিবাদযোগ্য সাধারণ মানুষ। আমরা যখন দেখলাম যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সংঘাত, এটা কিন্তু নির্বাচনের অনেক আগে থেকে, সম্ভবত এই রাজ্যপাল এখানে অভিষিক্ত হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন ক্ষেত্রে সংঘাত। আমরা প্রশ্ন করেছিলাম বিরোধী দল হিসেবে যে এই সংঘাতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন না তো? তৃণমূল বিজেপির এই আঙ্গিক তৈরি হয়ে যাওয়াতে কংগ্রেস, লেফট বা অন্যান্য পার্টি যারা বিরোধী পার্টি যারা রাজ্যপালের কাছে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারেন, সাংবিধানিক ভাবে নিতে পারেন, সেক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা কি এককেন্দ্রিক হয়ে যাচ্ছে না? এই প্রসঙ্গগুলো কিন্তু বারবার এসে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি রাজ্যের প্রেক্ষাপট দেখো তাহলে এটা পরিষ্কারভাবে প্রস্তুতিত, সেটা শুভজিৎ অবশ্যই মানতে হবে। তার কারণ এটা বাস্তব, রাজ্যপাল যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে যে ধরনের ভূমিকা নিচ্ছে, সমালোচনার প্রতি মুহূর্তে তুঙ্গে পৌঁছে দেওয়ার যে রাজনৈতিক ক্রাইসিস তৈরি করবার মাঝে মাঝে চেষ্টা হচ্ছে এবং সেটা রাজ্যপালের নেতৃত্বে, তখন কিন্তু প্রশ্ন ওঠে যে এই রাজ্যপাল কি রাজ্যের বিজেপির প্রতিনিধি? কারণ রাজ্যের বিজেপির প্রতিনিধির কিন্তু বিশেষ ভয়েসেস আমরা বিশেষ ক্ষেত্রে দেখছি না। পরাজয়ের পরে নাকি এটা পরাজয় তো নয়, তাহলে তো আমরা শুনি বিরোধী ভয়েস সবসময় থাকবে এবং সে ভয়েস আজকে শূন্য কালকে অনেক বেশি। প্রশ্নটা এটা মানতে হবে মূল বিরোধী তো বিজেপি, বিজেপির কি ভূমিকা নেই? অবশ্যই ভূমিকা আছে। দ্বিতীয় আঙ্গিকে আসছি খুব তাড়াতাড়ি, সেটা হলো শুভজিতের একটা প্রশ্ন ছিল তৃণমূল কর্মীদের উনি নির্দেশ দিয়েছেন কি প্রশাসনের কাজ করবার, প্রশ্নটা কিন্তু তা নয়। আমার দলের প্রতি, আমার দলের থেকে আমার কাছেও নির্দেশ আছে এবং সব দলেরই নির্দেশ আছে, জনগণ এই করোনা ক্রাইসিসে, কোভিড ক্রাইসিসে আমরা জানি রেড ভলেন্টিয়ার্স, আমরা জানি কোভিড ওয়ারিয়ার্স, ঠিক এরকম ভাবে প্রতিটা দল, সম্ভবত বিজেপিরও এরকম সেল আছে যারা জনগণের পাশে গিয়ে দাঁড়াবে রাজনৈতিক কারণে, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে, সেটা প্রশাসনিক না। তৃণমূল এবং প্রশাসনের তৃণমূল এই দুটোকে আলাদা করে দিই। প্রদীপের কাছে যে নির্দেশটা এসছে সেটা সম্ভবত তৃণমূল নেতৃত্বের নির্দেশ। ও যদি বলে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমরা ধরে নেবো এটা হয়তো প্রশাসনিক ক্ষেত্রে এই নির্দেশ জননেত্রীর কাছ থেকে, ওর নেত্রীর কাছ থেকে। কিন্তু প্রশ্নটা যদিও বলেন যে না তৃণমূল নেতৃত্ব সুব্রত বক্সির কাছ থেকে এসছেন বা ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু প্রশ্নটা এসে যাবে এই অধিকার প্রতিটা দলের আছে তার কর্মীদের নির্দেশ দেওয়া, বিপর্যয়ের মুখে জনগণের পাশে গিয়ে দাঁড়াবার। সুতরাং এক্ষেত্রে এটা বিশেষ প্রশ্নের কারণ হয়ে দাঁড়াতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেই রাজনৈতিক দলটি তার প্রশাসনিক মেকানিজমকে ব্যবহার করে। আমি যদি তৃণমূলের জেলা সভাপতিকে দেখি যে জেলা স্তরে প্রশাসনিক নির্দেশ দিচ্ছেন, প্রতিবাদ সেখানে, কিন্তু জনগণের ক্ষেত্রে রাজনৈতিক দল তো দাঁড়াবেই, এই প্রশ্ন তো থাকবেই। তৃতীয় প্রসঙ্গ বলে আমি শেষ করি, আজকে যে রাজনৈতিক সংকট, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যথেষ্ট প্রতিবাদ। এই ধরনের মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বার কয়েক করেছেন, আমার মনে হয় দলীয় ক্ষেত্রে ওনাকে সতর্ক করে দেওয়া উচিত। আমি কল্যাণদাকে দীর্ঘদিন ধরে, চলুন আমি একটু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাইকটা একটু দেখাতে চাইবো দর্শকদের, দেখুন তারপরে আমি আলোচনায় আসবো কি বলেছেন দেখুন। He is the butcher of the Indian Constitution. আমি তো বলবো এখন সবাইকে
যে আমি জানি খুব ভালোভাবে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না, আমি জানি খুব ভালো করে, কিন্তু সবাই থানায় থানায় ডায়েরি করে রাখুক। যেদিন ও রাজ্যপাল থাকবে না তখন ওই কেসটা স্টার্ট করা যাবে আবার, তখন আবার ওই কেস স্টার্ট করে রাজ্যপালকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যেতে পারে যখন ও রাজ্যপাল থাকবে না তখন। বুঝতে পেরেছেন? আমি তো সবাইকে অনুরোধ করব, সারা বাংলার মানুষকে আমি অনুরোধ করব, যেভাবে রাজ্যপাল গভর্নর যেভাবে প্ররোচনা করেছে, আপনারা সবাই মিলে থানায় একটা করে ডায়েরি করে রাখুন। আমি জানি এখনই কেস স্টার্ট হবে না সংবিধানে, কিন্তু যেদিন কেউ রাজ্যপাল থাকবে না তখন কিন্তু কেসটা স্টার্ট করা যাবে। তখন যেন আবার রাজ্যপালকে এই প্রেসিডেন্সি এক্স রাজ্যপালকে, তখন হয়ে যাচ্ছে এক্স রাজ্য জগদীপ ধনকরকে যেন এই প্রেসিডেন্সি জেলে আবার ঢোকানো যায়, সেই ব্যবস্থা যেন হয়। আমি সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়ে কোট আনকোট কথাটা আমি বারবার উল্লেখ করব, জগদীপ ধনকরকে। তিনি সরাসরি বললেন যে জগদীপ ধনকরকে এই আমি এখানে হ্যাঁ বলুন। রাইট, আমি এখানে বলে শেষ করব যে আজকে আমি যার জন্যই বললাম তোমাকে, এটা আমি বারবার দেখেছি, এই ধরনের মন্তব্য সাধারণভাবে প্রতিবাদযোগ্য। তার কারণ হচ্ছে যে কনস্টিটিউশনাল ক্রাইসিসটা এখান থেকে তৈরি হয়। একজন মাননীয় সংসদ সদস্য, ঠিক পাশাপাশি ভাবে একজন মাননীয় রাজ্যপাল, দুটোই সাংবিধানিক পদ, একটা নির্বাচিত, আরেকটি স্বাভাবিকভাবে সাংগঠনিক সাংবিধানিক ভাবে একটা চূড়ান্ত পদ, যেটা রাজ্যের পরিচালনার ক্ষেত্রে। সুতরাং এই অবমাননাকর জায়গা সাধারণ মানুষের কাছে প্রতিচ্ছবি কারোর পক্ষেই ভালো হয় না, এটা খুব স্বাভাবিক। এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য, এখানে কোনো কারণ নেই। এটা তো উনি বলছেন না যে এটা কংগ্রেসকে ফেভার করবে, সিপিএম কে ফেভার করবে বা অন্য কোনো দলকে ফেভার করবে, তা তো নয়। আলটিমেটলি ওটা ওনার দলকে ফেভার করবে। অর্থাৎ ওনার মনে হচ্ছে এই রাজনৈতিকরণ, রাজ্যপাল তৃণমূলের বিরোধিতা করছেন, তৃণমূলের সাংগঠনিক স্তরে ক্ষতি হচ্ছে, সম্ভবত সেই কারণেই মন্তব্য। সুতরাং এটা রাজনৈতিক। কিন্তু তবুও আমি বলি, নির্বাচিত জনপ্রতিনিধির অনেক বেশি সমঝে চলা উচিত, অনেক বেশি নিয়ন্ত্রিত হওয়া উচিত, এবং সেটা উনি করেননি, সেটা কিন্তু যথেষ্ট প্রতিবাদযোগ্য। আর শেষ করে নি এখানেই, আজকে যে নির্দেশ সুপ্রিম কোর্টের এসছে, আমরা বারবার বলেছিলাম অনেকটাই ফ্লিমজি গ্রাউন্ডে। একটি অনুষ্ঠানে কদিন আগে প্রদীপও ছিল আমার সাথে, আমি সেখানেও বলছিলাম যে একটা ফ্লিমজি গ্রাউন্ডে অতিমারির এরকম জায়গায় একটা হাইপারটেনসিভ একটা হাইপার অ্যাকশন, এটা নেওয়ার দরকার ছিল কিনা, প্রথম প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। এখানে এই রাজ্যের যে 4 জন বিধায়ক বা মন্ত্রীদের গ্রেপ্তার, আজকে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার যে নির্দেশটা দিলেন, সেটা হচ্ছে হাইকোর্টের বিচারটা হোক। এবং খুব স্বাভাবিক অর্থে এখানে সিবিআই উইথড্র করে নিয়ে হাইকোর্টে এসছে। আমি আবারও বলি, ম্যানেজমেন্টে আমরা সবসময় একটা ট্রায়াঙ্গুলার ফ্যাক্টরের কথা বলি অড নাম্বারস। অর্থাৎ বিচারপতিরা যদি 1 জাজ বেঞ্চ হয় বা 3 জাজ বেঞ্চ হয় বা 5 জাজেস বেঞ্চ হয়, এইরকম ভাবে যদি বিচার ব্যবস্থাকে বিভিন্ন ক্ষেত্রে, এটাই করার নিয়ম সাধারণ ক্ষেত্রে, আমি বুঝলাম না কি ক্ষেত্রে এটা 2 জাজেস বেঞ্চ করা হলো, যেখানে ওপিনিয়ন ডিফার করলো, এবং তার জন্য এই মানুষগুলোকে অনেক দিন প্রায় বিনা বিচারে গৃহবন্দী থাকতে হচ্ছে বা বন্দি দশায় থাকতে হচ্ছে। এর থেকে কিন্তু যদি একটা ট্রায়াঙ্গুলার ফ্যাক্টর থাকতো বা একটা সিঙ্গেল বা অড নাম্বার ফ্যাক্টর থাকতো, তাহলে বিচার ক্ষেত্রে আমরা এটাকে গণতান্ত্রিক ব্যবস্থা বা ডেমোক্রেটিক একটা ভ্যালু তৈরি করে এই জাজমেন্টে, সেটা কিন্তু আরো বেশি প্রমাণিত হতো এবং এর ফয়সালাটা অনেক আগে হয়ে যেত। যদিও আমরা আশা করব 5 জাজেস বেঞ্চ বিচার শুরু করবেন খুব তাড়াতাড়ি, এবং এইরকম অতিমারির পরিস্থিতিতে আমরা আশা করব এই সংকটটা যেন দীর্ঘকালীন না হয়, এবং খবরের কাগজের অ্যাটেনশন, সব ধরনের আলোচনার অ্যাটেনশনে যেন কেন্দ্রবিন্দুতে এখানে না হয়। মানুষের দুর্যোগের মধ্যে, কোভিডের ক্ষেত্রে সকলে যেন সমবেতভাবে একসাথে কাজ করতে পারেন, প্রশাসন যেন আরো অ্যাক্টিভলি কাজ করতে পারেন। সদ্য নির্বাচিত সরকার, সম্ভবত এদের অনেক দায়বদ্ধতা বাড়বে, তার কারণ ব্যাপক সংখ্যা নিয়ে ওরা ক্ষমতায় এসছেন এখানে। সুতরাং আমরা আশা করব এই ধরনের বিভিন্ন অবস্থা তৈরি, অচল অবস্থা তৈরি না হয়ে একটা সচল সুস্থ প্রশাসনিক ব্যবস্থা তৈরি হোক, যেখানে গণতান্ত্রিক ভ্যালু তৈরি হবে, এবং সেক্ষেত্রে সব দলই সমানভাবে মর্যাদা পাক। গণতান্ত্রিক উপায়ে রাজ্যপাল তার ভূমিকা পালন করুন, মুখ্যমন্ত্রীও তার ভূমিকা পালন করুন, সব দল তার নিজস্ব গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিন। দীপঙ্কর, ধন্যবাদ। আমি একটু জয়দেববাবুর কাছে যাবো, তারপরে সুভাষ বাবুর কাছে যাবো। জয়দেববাবু, শুনতে পাচ্ছেন আজকে হাইকোর্ট যেভাবে সিবিআইয়ের কাছে যে ধাক্কা খেলো, আপনার এই মতামত নিয়ে আপনি কি বলতে চাইবেন?
যে সিবিআই কি একটু বেশি তাড়াহুড়ো দেখিয়ে দিল, না বা সিবিআই কি একটু বেশি উদ্বিগ্ন এই কেসটা নিয়ে, না কোথাও না কোথাও পেছন দিক থেকে কোনো একটা কোনো প্রতিহিংসার সাপোর্ট বা প্রতিহিংসা একটা কাজ করে যাচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমরা সবকিছুই রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলছি। সিবিআই বলুন, হাইকোর্ট বলুন আর সুপ্রিম কোর্ট বলুন, তাদের একটা নিজস্ব পদ্ধতি রয়েছে, তারাও একটা আইনের মধ্যে তাদের কিছু বাধ্যবাধকতা আছে এবং তাদের কিছু প্রসিডিংস আছে। এবার সেটা যখনই কোনো দলের পক্ষে যাচ্ছে, বিপক্ষ দল বলে উঠছে ও পক্ষপাতিত্ব দুষ্ট, আবার যখন কোনো দলের বিপক্ষে না গিয়ে তার পক্ষে যাচ্ছে সে বলছে এটা খুব ভালো, সাধুবাদ। তো এই যেমন একটু আগে তৃণমূলের যিনি আছেন উনি বললেন হাইকোর্ট তো আমাদের ক্লিন চিট দিয়ে দিয়েছে যে হিংসা পরবর্তী কোনো মানে কিছু হয়নি। তো উনি তখন কিন্তু হাইকোর্টকে খুব সমর্থন করছেন। আবার যখন সিবিআই এর বেলটার উপরে স্থগিতাদেশ হয়ে যাচ্ছে তখন আবার উনি বলছেন হাইকোর্টের জাজেরা কিন্তু হয় আগামী দিনে সুপ্রিম কোর্টের জাজ হতে চাইছেন বা ওনাদের নিশ্চয়ই বিজেপির কোনো সূত্র আছে, তাই জন্য কিন্তু হাইকোর্ট এটা একটা খারাপ কিছু করছে। তো এই এখানে দাঁড়িয়েই এক্ষুনি প্রমাণ হলো, একটু আগেই তৃণমূল কংগ্রেসের যিনি আছেন তিনি হাইকোর্টকে প্রশংসা করলেন এবং হাইকোর্টের জাজমেন্টকেই ধরে নিলেন শিরোধার্য এবং বললেন ওটা নিয়েই আমরা সুপ্রিম কোর্টে যে ন্যাশনাল কমিশন অফ ওমেন মানে মহিলা কমিশন যেটা আছে এবং যে 2000-এর ওপরে মহিলা আইনজীবী আছে তারা যে সুপ্রিম কোর্টে পিটিশন করেছে এবং সেটার জন্য যে সিট গঠন করবার জন্য সুপ্রিম কোর্ট সেই মামলাটা শুনবে বলে রাজি হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে সমস্ত মামলাগুলো করা হয়েছে হিংসা পরবর্তী ক্ষেত্রে এবং যেটা বিশিষ্ট জনেদের একটা চিঠি রাষ্ট্রপতির কাছে গেছে, এইটা কিন্তু এখন তৃণমূল আর মানবেন না। তৃণমূল বলবেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনসিডব্লিউ মানে ন্যাশনাল কমিশন অফ ওমেন কাজ করছে বা এই আইনজীবীরা কাজ করছে যারা চিঠি পাঠিয়েছেন বা সুপ্রিম কোর্টে যে সিট করছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আবার যখন হাইকোর্ট বলবে যে না পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিবৃত্তিতে রাজ্য সরকার খুব ভালো কাজ করেছে, তখন তৃণমূলের লোকেরা বলবে এটা খুব ভালো, আবার বিজেপি তখন এটাকে বলবে এটা খারাপ। নিঃসন্দেহে হাইকোর্টের কোনো বিচারপতি তৃণমূলের থেকে সুবিধা পায়, তখন বিজেপি এটাকে নক্কার করবে। তো এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর সিবিআই তারা তাদের ধারায় কাজ করছে, রাজনৈতিক দলগুলো তাদের মতন করে তাকে কখনো ভালো বলছে, কখনো আপন করছে, কখনো পর করছে। তো এগুলো আজকের রাজনীতি অত্যন্ত নিম্ন স্তরে নেমে গেছে, রাজনীতির কোনো সারবত্তা নেই, রাজনীতির মানুষদেরও কোনো মূল্যবোধ নৈতিকতা বা সব থেকে বড় কথা এসব ছেড়ে দিন, সংবিধানের ওপর আস্থাটুকুই নেই। সংবিধান গণতন্ত্র সবাই বলছে বিপন্ন, কিন্তু তারাই গণতন্ত্রের উৎসবে হৈ হৈ করে পার্টিসিপেট করছে। সব দলই বলছে এদেশে গণতন্ত্র নেই, এদেশে সংবিধান লুণ্ঠিত ভুলুণ্ঠিত হয়েছে এবং সংবিধান গোল্লায় গেছে। আবার তারাই কিন্তু সংবিধানের দোহাই দিচ্ছে, আবার তারাই গণতন্ত্রের উৎসবে নামছে, আবার তাদের পক্ষে এলেই তারা গণতন্ত্রকে বলছে আমাদের মন্দির, আবার বলছে গণতন্ত্র ভেঙে গুড়িয়ে দাও। তো এই সার্কাজম চলছে, একটা সার্কাস হচ্ছে আর আমরা হচ্ছি সেই সার্কাসের কুশীলব। যেমন ভাবে রিং মাস্টাররা আমাদের অভিনয় দেখা মানে আমাদের এ করছে, ট্রেন্ড করছে, আমরা সেরকম ট্রেন্ড হচ্ছি, এর বেশি কিছু বলার নেই। কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর সিবিআই এই সমস্ত প্রতিষ্ঠান, ক্যাগ, অডিটর কন্ট্রোলার জেনারেল বা এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, নির্বাচন কমিশন, কিছুদিন আগেই আপনারা দেখলেন নির্বাচন কমিশনের মানে বাপ বাপান্ত সাপ সাপান্ত এবং নির্বাচন কমিশনের মুন্ডুপাত হয়ে গেল। আবার হয়তো পরবর্তীকালে নির্বাচন কমিশন কারুর ভালো হয়ে যাবে, আবার কখনো ইভিএম খারাপ হয়ে যাবে, আবার কখনো ইভিএম ভালো হয়ে যাবে। তো এই তো চলছে, নির্বাচন কমিশন কখনো কারুর ভালো হচ্ছে, কখনো কারুর খারাপ হচ্ছে, সুপ্রিম কোর্ট কারুর ভালো হবে, কারুর খারাপ হবে। তো এগুলো রাজনীতি থেকে আলাদা রাখার জন্যই সাংবিধানিক প্রতিষ্ঠান করা হয়েছিল এবং তাদের স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল। কিন্তু ওই বেনজল বলুন আর রাজনীতির রং বলুন ঢুকে গেছে এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, সবের মধ্যেই কোনো না কোনো ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে এগুলো রাজনীতির অঙ্গ হচ্ছে। আসলে ভারত দুর্বল হচ্ছে, ভারত দেশটা দুর্বল হচ্ছে, ভারতের পুরো প্রক্রিয়া বা যে চেক অ্যান্ড ব্যালেন্স গুলো করা হয়েছিল, বাবা সাহেব আম্বেদকর স্বপ্ন দেখেছিলেন বা সেই মানে আমাদের যে গণপরিষদে যারা ছিলেন, কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলিতে অনেক স্বপ্ন নিয়ে এসবগুলো তৈরি করেছিলেন, লিখেছিলেন সংবিধান। কিন্তু সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে এগুলোকে নিয়ে যেভাবে ইউটিলাইজ ম্যালফাংশন করা হয়েছে,
আর এগুলোকে মানে বলার কিছু নেই, হতাশা, এক বুক হতাশা ছাড়া আর কিছু নেই। অন্যান্য পাশ্চাত্য দেশের সংবিধান তাদের চেক অ্যান্ড ব্যালেন্স থেকেই ভালোটা নিয়ে করা হলো, কিন্তু সেই সমস্ত দেশের পরিপ্রেক্ষিতে আজকে ভারতবর্ষের সংবিধানের চর্চা এবং সংবিধানের প্রয়োগ এবং সংবিধানের ব্যবহারিক উপযোগিতা যদি আমরা দেখি, লজ্জায় মাথা নিচু করে নিতে হয়। এর থেকে বড় কিছু বলার নেই। ধন্যবাদ। শুভজিৎ বাবু কিছু বলতে চাইছিলেন, শুভজিৎ বাবুকে যাব। আমি বলতে চাইছিলাম একটা কথা, কিন্তু তার আগে একটা কথা মাননীয় সমালোচক বা রাজনৈতিক বিশ্লেষক যেটা বললেন তার সাথে সহমত প্রকাশ করে বলছি যে এটা ঠিক কথা যে পুরো প্রক্রিয়াটা হয়ে গেছে। আমরা কেউ হয়তো ন্যায় চাইছি না, আমরা চাইছি জাস্টিস, মানে আমার ফেভারে একটা রায় বেরো। এই মানসিকতাটা কম বেশি হয়তো সব দলেরই কিছু না কিছু নেতৃত্বকে আক্রান্ত করেছে, এবং এতে ভারতীয় সংবিধান এবং ভারতীয় যে পরিকাঠামো সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটাকে পরিবর্তন করার লড়াইটা হয়তো প্রত্যেকটা দলের ভেতর থেকেই উঠে আসা উচিত, এবং হয়তো উঠে আসবেও। বক্তব্যগুলো আস্তে আস্তে উঠছে এবং হয়তো উঠে আসবেও, কারণ সব দলের সব অংশ পচে গেছে এটা আমি মনে করি না। সব দলই কম বেশি ভালো খারাপ সব লোক নিয়ে একটা দল তৈরি হয় এবং এই অভিমতগুলো তৈরি হয়। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে আমাদের যারা শাসক দল বা আমাদের যারা বিরোধী পক্ষ বা আমাদের এই রাজ্যের যারা শাসক দল, তাদের সমস্ত কিছু এই যে অ্যাগ্রেসিভনেস, এই যে বিরোধীদেরকে অ্যাটাক করা, এইগুলোর কোনো মানে প্রতিবাদ দলের সর্বদা আমরা শুনি না, আজ অব্দি শুনতে পাইনি। দল যখন পরিচালিত, দেখুন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নেতা কিছু কিছু অতিরঞ্জিত বক্তব্য বলতে পারে, সেই বক্তব্য দলের তরফ থেকে নাও হতে পারে, সেই নেতার ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা দলীয় প্রধান যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার তরফ থেকে বা তার দলের তরফ থেকে এই একটা ঘটনারও কোনো নিন্দা শোনা যায় না। এই যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মীরা আক্রান্ত হয়েছে, উনি একটা শুধু স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিলেন যে আগামী দিনে যাতে কোনো অ্যাটাক না হয়, কিন্তু অ্যাটাক গুলো যেখানে হয়েছে সেখানে যথাযথ ভূমিকা নেওয়া, যথাযথ পদক্ষেপ নেওয়া, মিডিয়াদেরকে বলা, সেই কোয়ারিজ গুলো নেওয়া, এবং যখন মহিলা কমিশনের প্রতিনিধি দল তার কাছে দেখা করতে এলো তাদের সাথে অন্তত দেখা করার সৌজন্যটুকু দেখানো। তো এই জায়গাগুলোতে কিন্তু ঘাটতি আছে আমাদের বিরোধীরা এখানে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরেও হয়তো অঞ্চলগতভাবে কিছু ঘটনা ঘটতে পারে যেটা হয়তো মাননীয় চান না, কিন্তু যখন মাননীয় সর্বোচ্চ স্তর থেকে, সে পাকট্রি টেপকাণ্ড হোক বা কামদুনি হোক বা অন্যান্য জায়গার শিলাদিত্যের কেস হোক বা যাদবপুরের আমাদের যে অধ্যাপক অ্যারেস্ট হলেন অম্বিকেশ মহাপাত্র তার কেস হোক, সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি উনি জাস্টিফাই করে দেন জিনিসগুলো। এই জাস্টিফিকেশনটার জায়গা থেকে আমার বিরোধ। আর মাননীয় কংগ্রেসের যিনি প্রতিনিধি আছেন ওনার হয়তো একটা আমার কথা বুঝতে ভুল হয়েছে। মাননীয় তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন তিনি বলছিলেন জেসিবি মেশিন টেশিন নাকি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আমি ওই জায়গাটাকে কন্ডেম করেছি। রাজনৈতিক দল তার জায়গায় তো পদক্ষেপ নিতেই পারে, কংগ্রেস নিতে পারে, সিপিএম নিতে পারে, তৃণমূল নিতে পারে। আমাদের আপত্তিটা সেখানেই যখন রাজনৈতিক দল প্রশাসনের মেশিনারিটাকে ব্যবহার করে। আমাদের আপত্তিটা সেখানেই যখন মাননীয় মুখ্যমন্ত্রী পার্টির প্রেস কনফারেন্স গুলো নবান্ন থেকে করে। আমাদের আপত্তিটা সেখানেই যখন মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের কোনো জায়গায় তার দল অভিযুক্ত হলে প্রথমেই বলেন ওরকম কিছু ঘটেনি, ওটা ছোট ঘটনা বলে উনি প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একটা কমেন্ট এমন করে দেন যে পুরো ঘটনাটাই অন্যদিকে মোড় নিয়ে নেয়। এবং আমরা দেখেছি পার্কস্ট্রিট থেকে, কামদুনি থেকে আরম্ভ করে, অম্বিকেশ মহাপাত্র থেকে আরম্ভ করে এই মানে বিগত 10 বছরে তো কম ঘটনা আমাদের সামনে আসেনি। তো আমরা মনে করি যে কিছু ঘটনা ঘটে, এই ঘটনাগুলো প্রতিহত করার জন্য সর্বোচ্চ স্তর থেকে মাননীয় সক্রিয় হবেন এবং সমস্ত কিছুর দলীয়করণ করার যে এই প্রবৃত্তি এটার থেকে উনি বিরত হবেন। আমরা দেখছি আজকে ধরুন বারবার বলা হচ্ছে যে, যেটা মাননীয় বিশ্লেষক মহাশয় সঠিকভাবে বললেন যে সিবিআই তার মতো করে কাজ করছে, তার মতো করে অ্যারেস্ট হয়েছে, এবং সেখানে বারবার বলা হচ্ছে যে ফিরহাদ হাকিম যেহেতু গ্রেপ্তার হয়েছেন, যদিও গ্রেপ্তার কোনো রাজনৈতিক কারণে না, ঘুষ নেওয়ার কারণে, যে টাকাটা নেওয়াটা আমরা দেখেছি। তো যাই হোক, তো সিবিআই তার মতো করে তদন্ত করেছে। ফিরহাদ হাকিম গ্রেপ্তার হওয়ার ফলে পুরো জায়গাটা স্তব্ধ হয়ে গেছে, রিলিফের জায়গাটা স্তব্ধ হয়ে গেছে বা হ্যাম্পার হয়েছে। আচ্ছা আপনি বলুন তো, কলকাতা পুরসভার ভোট না হওয়ার তো একটা কারণ আছে। এই যে 120টা পুরসভার ভোট উনি এতদিন ধরে পেন্ডিং করে রেখেছেন এবং প্রত্যেক জায়গায় তার দলের নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে রেখেছেন। শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য ছিলেন পুরো প্রশাসক, তাকে এই নির্বাচনে যেই মুহূর্তে পরাজিত হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, অশোক ভট্টাচার্যকে সরিয়ে তাকে সেখানে বসানো হলো।
তো এই যে সমস্ত কিছুর রাজনৈতিককরণ, চূড়ান্ত রাজনৈতিককরণ, আমরা এটার বিরোধী। আমরা মনে করি একটা গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি হওয়া দরকার, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে দলেরই রিপ্রেজেন্টেটিভ হন না কেন, আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তিনি সবার মুখ্যমন্ত্রী, এবং ওনাকেও এই মানসিকতা নিয়েই চলতে হবে যদি পশ্চিমবঙ্গকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে হয়। এবং পাশাপাশি তাকে এবং তৃণমূল কর্মীদের বুঝতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে দলেরই হন না কেন তিনি সমস্ত ভারতবাসীর প্রধানমন্ত্রী। এই সমন্বয় যদি দলীয় রাজনীতির গেরোয় আটকে যায়, রাজ্য এবং কেন্দ্রের বিরোধ সেটা যদি তৃণমূল আর বিজেপির বিরোধ হয়ে যায়, তার জন্য সব থেকে বেশি সাফার করবে পশ্চিমবঙ্গের মানুষ। এটা কখনোই অভিপ্রেত নয়। বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী দলের আসনে বসিয়েছে। আমরা শুরুর দিন থেকেই বলেছি যে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন, পশ্চিমবঙ্গের স্বার্থে যদি কেন্দ্রের কাছেও বিজেপিকে যেতে হয়, তৃণমূলকে সাথে নিয়ে, রাজ্যের মন্ত্রীদেরকে সাথে নিয়ে বিজেপির যেতে তো আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক হিংসা বন্ধ হোক। রাজনৈতিক হিংসা কোনো কোনো জায়গায় যদি মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকে তাহলে উনি অন্তত কন্ডেম তো করুন, উনি অন্তত আলোচনায় তো বসুন। সেখানে যিনি দেখতে গেছেন রাজ্যপাল, তার পায়ে ধরে মানুষেরা কাঁদছে, সেই চিত্র তো মিডিয়ার কাছে, মিডিয়া তো তার আগে সেখানে ঢোকেইনি। তাহলে মুখ্যমন্ত্রী অন্তত ওটা নির্দেশ দিলেন না কেন, এই ঘটনা আমার নজরে আসেনি কেন, এটার খোঁজ নাও। তাহলে তো উনি আমাদের কাছে আরো সম্মানের জায়গা অধিকার করতেন। তো যা হয়ে গেছে অতীত ভুলে, সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে রাজনৈতিক দলগুলি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা অতিক্রম করবো, এই আমরা আশা রাখি। ধন্যবাদ। প্রদীপবাবু, আমার দুটো পয়েন্টের উপর বলা আছে, দুটো ওনার বিজেপির প্রতিনিধি, ওনার নাম বোধহয় বিশ্বজিৎ, ওনার নাম ওনার শুভজিৎ। দুটো পয়েন্টের উপর শুভজিৎ, দুটো পয়েন্টের উপর বলার আছে। যে বলার হলো উনি উনি আর যিনি কি কোন রাজনৈতিক দলের নন, জয়দেব বাবু, হ্যাঁ, দুটো বিষয় বলার আছে। সেই দুটো বিষয় হলো, একটা বিষয় হলো উনি ভারতবর্ষে, ওনাদের কাছে প্রশ্ন, ভারতবর্ষে স্বাধীনতার পর যেদিন থেকে সংবিধান রচনা হলো, তারপর থেকে যে নির্বাচন হলো, তারপর থেকে আজ পর্যন্ত কোনো একটা এক্সাম্পল দেখাতে পারবেন? কোনো একটা এক্সাম্পল যেদিনকে শপথ নিয়েছে তার 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দল সেই রাজ্যে গেছে? একটা উদাহরণ কোনোদিন দেখাতে পারবেন না। সে যেদিনকে শপথ নিয়েছেন সেদিনকে সন্ধ্যাবেলা চিঠি এসছে, পরের দিনকে চারজনের কেন্দ্রীয় দল বাংলায় চলে এসছে। আপনাদের কেন্দ্রীয় দল নিয়ে তো ভয়ের কারণ, আমার প্রশ্ন আপনাদের ভয়ের কারণ কোথাও দেখাতে পারবেন না। গুপ্ত খাজানা আছে যেটা কেন্দ্রীয় দল এলে বার করে দিলে আপনাদের ভয় হবে? কিচ্ছু বার করার নেই এখানে। বার করার কি আছে? কেন্দ্রীয় দল এসেই বা কি পেয়ে গেল? তারা রিপোর্টেই বা কি এমন লিখলো? কিছু তো আমাদের বিপক্ষে লেখেন। তাহলে এত হই হই, এত হট্টগোল কেন্দ্রীয় দল নিয়ে প্রত্যেকটা সময় নিউজে খবর। দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমি কালো পতাকা দেখাতে পারি, এটা গণতান্ত্রিক ব্যবস্থা, এটা গণতান্ত্রিক সিস্টেমে তুমি ধর্ণা দিতে পারো, তুমি গো ব্যাক বলতে পারো, এটা কোয়াইট নরমাল। আমি তোমাকে পছন্দ করছি না, কালো পতাকা দেখাতে পারি, এটা তো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নয়। আমি তো হিংসা করিনি, আমি তো অস্ত্র নিয়ে যাইনি, আমি এমন কোনো কাজ করিনি। গণতান্ত্রিক ব্যবস্থায় সব সিস্টেমটাই আছে। তুমি কালো পতাকা দেখাতে পারো, গো ব্যাক স্লোগান, এটা কি প্রধানমন্ত্রী কোথাও গেলে হয় না? তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়। সেই রকম গণতান্ত্রিক ব্যবস্থায় এটা হতেই পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক ভাবে আন্দোলন হতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক ভাবে কারোর বিরোধিতা হতেই পারে। কিন্তু একটা হলো প্রশ্ন, আর 2 নম্বর প্রশ্ন, আমি চন্দনদার সঙ্গে একটা জায়গায় সহমত যে প্রক্রিয়ায় অ্যারেস্ট করা, যে প্রক্রিয়ায় চার্জশিট জমা দেওয়া, আর যে প্রক্রিয়ার জন্য 7 দিন ধরে তাদেরকে অবান্তর অনিয়মের মধ্যে গৃহবন্দী কিংবা জেলবন্দি করে রাখা, এই প্রক্রিয়াটায় আমাকে একটা জিনিস বলতো, সুপ্রিম কোর্ট কি আজকে জানতো না যে সিবিআই কি জানতো না আজকে যে সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিতে পারে, তার 5 বেঞ্চে ফিরিয়ে দিতে পারে? তারা কি আইনজ্ঞ নয় না, কিংবা তাদের সঙ্গে আইনজ্ঞ নেই? কিন্তু গেছে, তারও বিশেষ কিছু কারণ আছে, সেটা যারা লয়ার তারা আরো ভালো বুঝতে পারছে। আমি বুঝতে পারছি, আমি সেটা বলতে চাই না, কিন্তু যারা লয়ার তারা আরো ভালো করে বলতে পারবে, আইনের ব্যাখ্যা দিয়ে বলতে পারবে যে কেন, কি কারণে এই 8 জনকে অবান্তর 7 দিন আটকে রাখা হয়েছে। এর সঠিক ব্যাখ্যা নেই।
কালকে বুধবার, বুধবার সম্ভবত শুনানি আবার হবে, বৃহস্পতিবার হয়তো হবে, তারপরে একটা কিছু রায় দিতেই হবে। সেই রায়টা এবং যিনি জয়দেব বাবু, উনি আমার কোনো একটা দিনের আলোচনার এটাকে বিকৃত করেছেন। জয়দেব বাবু, আমি যদি কোথাও ভুল তথ্য দিয়ে থাকি আপনি এটা একটু শুধরে দেবেন। আর আমি এটাও তার সঙ্গে বলছি, বললেন যে হাইকোর্ট আমাদের এটা- ব্যাপারে রায় দিয়েছে, আপনার তথ্য আমি বিকৃত করব কেন? আপনি বলে ভুলে গেছেন। এইটা আপনি নয়, তো এটা নয়, এটা নয়, আপনি ওইটা তাহলে? রেফারেন্স দিয়েছেন, ওইটা রেফারেন্স দিয়েছেন। আমি যেটা বলেছিলাম যে হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, ভারপ্রাপ্ত চিফ জাস্টিস, তিনি আগে জম্মু কাশ্মীরে ছিলেন এবং জম্মু কাশ্মীরের না, কি না, না, সিদ্ধান্ত আপনি রায় একা দিয়েছেন তৃণমূলের সেটা লোক হয়। আপনি ভাবছেন কেন? আপনি একাই তৃণমূলের মুখপাত্র আর আমি একটা চ্যানেলে কথা বলি, এটা আপনি তাহলে ভাবছেন আপনি কেন? তো আমার নাম করে বললেন, আপনি তো আপনার আমার নাম নাম করে করিনি, বললেন। আমি একবারও আপনার নাম করিনি, আমি বারবার বলেছি তৃণমূলের মুখপাত্র, আপনি একা ভাববেন না নিজেকে। আচ্ছা, আর না, না, সুপ্রিম আপনি কোর্টে, হঠাৎ সুপ্রিম করে কোর্টে অভিযোগ করলেন না, আমি আপনি একদম হঠাৎ ভাবছি না। করে অভিযোগ করলেন সুপ্রিম না, কোর্টে আপনার তথ্য বিকৃত করেছি, আপনার থেকে আরো অনেকে তথ্য দেওয়ার আছে, যারা এই তথ্যগুলো দিয়েছে তাদেরকে আমি তৃণমূল মুখপাত্র হিসেবে নির্দেশিত করেছি, অথবা সেটা আপনি সঙ্গে সঙ্গে গায়ে আচ্ছা। কেন মেখে নিলেন সেটা বুঝতে পারলাম না। না, আপনি আমার সঙ্গে এখন আলোচনায় আছেন তো আমি ভাবলাম হয়তো, সরি আমি আমার তো ভুল আপনার হয়েছে। ঠিক আছে, গেল ওকে, আর misunderstanding। দু নাম্বার তথ্য, রঞ্জন গগৈ, রঞ্জন গগৈয়ের মতো চিফ জাস্টিসকে কেন এইটা বলে তার অবসরকালীন আগে এটা তাকে অ্যানাউন্স করতে হয়, কেন তাকে জনগণের কাছে এসে বসতে হয় যে আমাদের উপর অবিচার হচ্ছে? রঞ্জন গগৈকে কেন বলতে হয় সেই অবিচার সেটেলমেন্টের পরে আমাকে এই 6টা সিদ্ধান্ত দিয়ে যেতেই হবে, যে 6টা সিদ্ধান্ত 170 বছর, 130 বছর, 70 বছর, 80 বছর ধরে পেন্ডিং? কেন রঞ্জন গগৈকে ওই 6টা সিদ্ধান্ত দেওয়ার পর 6 মাস অবসরের 6 মাসের মধ্যে তাকে রাজ্যসভায় বিজেপির পক্ষ থেকে তাকে পাঠাতে হয় কেন? আমরা কিন্তু সেগুলো যে তথ্যগুলো বলছি, যেটাকে সামনে রেখে বলছি, সেটার পেছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে। সেই জন্য বলছি যে সুপ্রিম কোর্টও আজকে, সুপ্রিম কোর্ট, সিবিআই এবং সমস্ত দপ্তর একদম স্বরাষ্ট্র দপ্তরের অঙ্গুলি হিলনে চলছে। সেটাকে আপনি বলতে পারেন যে রাজনৈতিক অবক্ষয় হচ্ছে, হতে পারে, এবং সে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে যা লড়াই করতে হবে তা তৃণমূল কংগ্রেসই করবে, সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস করবে, সেটা করবো। যদি না পারি, ব্যর্থ আমরা হবো। আর যদি না পারি তাহলে এই নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে তুলে উপরে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে, সেটা করবোই, সে যে রূপেই থাকি করবোই। এটাও আপনাকে বলে দিলাম, জয়দেব বাবু শুনে রাখুন আর শুভজিৎ শুনে রাখুন, সেটা করবোই। না, শুধু জয়দেব বাবু সুবোধ বাবুকে কেন বলেন, চন্দনবাবুকে বললেন না? কারণ চন্দনবাবু তো না, চন্দনবাবুকে তো সর্বভারতীয় ভোটের আগে ক্ষেত্রে লড়াই বিরোধ করতেই ছিল, হবে। ভোটের পরে এখন প্রেম হয়েছে, নতুন প্রেম না। কোনোদিন ভোটের বিরোধ আগে ছিল না, বিরোধিতা ছিল, কংগ্রেসের সঙ্গে ভোটের আগে কোনোদিনই বিরোধ ছিল আমি না। পাশাপাশি রেখেছি চন্দনবাবু আর আমাদের এখন প্রেম প্রতিনিধি। হয়েছে, জানে তো কেন্দ্রে আর কিছু নেই, পশ্চিমবঙ্গের রেডিয়াস পেরোলে অতএব কংগ্রেসকে যে লাগবেই দোসর, ওই ছুঁড়ে উপড়ে ফেলতে গেলে, ওই জন্য এখন কংগ্রেস ভালো। দোসরা মেয়ের আগে পর্যন্ত কংগ্রেস ছিল কালো, দোসরা মেয়ের আগে পর্যন্ত কংগ্রেস কালো, কংগ্রেসে কত ভুল ধরেছে আর কংগ্রেস কত সাপসাপান্ত করেছে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু দোসরা মেয়ের পরেই কংগ্রেস প্রীতি, তৃণমূল কংগ্রেস প্রীতি বেড়ে গেছে। না, না, কংগ্রেস এখন এই আপনারা রাজ্যে বিরোধী নয়, সে তো আমার বিরুদ্ধে বলবেই। না, না, এটা কি আপনি কথা? 2024 পর্যন্ত দোসর, এখন বললাম তো দোসরা মেয়ের আগে পর্যন্ত আপনার কোথায়? ভিডিওগুলো দেখে নেবেন, সর্বভারতীয় ক্ষেত্রে তো আর কংগ্রেসকে লড়াই পরের করতে হবে, আমি তো ভিডিওগুলো তাই দেখবেন। বললাম। দোসরা মেয়ের আমরা আগে সর্বভারতীয় পর্যন্ত ক্ষেত্রে আপনি থাকলে বললেন, সর্বভারতীয় দল হলে আমাদের সমস্ত জায়গায় সেই শক্তি নেই, কংগ্রেস করবে। এটা স্বীকার করতে আপনি কোথায় তো অন্যায় বললেন। হলো? না, না, অন্যায় কোথায়? দ্বিচারিতা হলো। দোসরা মেয়ে একই মাস, কোথায় মে মাস বিচারিতা শেষ হলো? হয়নি। কোথায় বিচারিতা মে হলো? মাস যে এখনো কংগ্রেস শেষ হয়নি। এখানকার বর্তমানে আমার মে বিরোধী দল মাসের হিসেবে আগে লড়াইয়ে বিচারিতা হলো, ফাইট এটা করেছে, বিচারিতা। সেখানে তারা এটা আমাদের যদি বিচারিতা। সরকার পক্ষে এটা ছিলেন, যদি বিচারিতা সমালোচনা করে হলো। করতেই পারে। এটা বিচারিতা কোথায় হলো, বিচারিতা এটা হলো? অদ্ভুত। বিচারিতা হলো, বিচারিতা। কোনো বিচারিতা হলো না। বিচারিতা হলো। আপনারা দেখেন বিচারিতার আগে বিচারিতা, কংগ্রেস ভালো ছিল, আপনারা আপনি এক দেখেন জায়গাতে বিচারিতা। বলেছেন। 2 তারিখের আগে কংগ্রেস ভালো ছিল এক জায়গাতেও বলেছেন, একটা ভিডিও ফুটেজ আপনি আমাকে দেখাতে পারবেন? কংগ্রেসের কেউ বলেছে লড়াই করছে, ভালো ছিল, তারা আমাদের প্রতিপক্ষ। কংগ্রেসের কেউ বলেছে 2 তৃণমূল ভালো ছিল, 2 তারিখের আগে তারা আজকে আমার বলছেন প্রতিপক্ষ ছিল। আপনি আর কংগ্রেস করবে, এটা 2 তারিখের আগেই বলতে পারছেন অবশ্যই, যে আমি অবশ্যই, আর কংগ্রেস মিলে অবশ্যই। সরকার চালাবো। নরেন্দ্র মোদী আর অমিত শাহ, নরেন্দ্র মোদী আর অমিত শাহের মতো মানুষদের থেকে কংগ্রেস অনেক ভালো। এটা আজকে একবার বলছেন, 2 বলো তো তারিখের কেন্দ্রে আগে বলতে পারতেন না।
এটা 2 তারিখের আগে একদম 2 বলতেন তারিখের না। আগে বলেছি, চন্দন বাবুর সঙ্গে আমি দীর্ঘদিন ডিবেট সেটা করেছি, আপনি চন্দন বাবুকে জিজ্ঞেস করে নিন। কফি কাপে দোকান তুলে কফি টেবিলে বলেছেন, অন এয়ার বলতেন আবার কথা আমার বলার আপনাকে। বিরোধিতা করছেন চন্দন বাবু, চন্দন বাবুকে বলতেই হবে, কিছু করার নেই, তিনি ভোট চাইতে গেছেন মানুষের কাছে, বাবা কফি কাপে তিনি দোকান বিরোধী তুলে নন। বলা যায়, কিন্তু তাহলে তো আপনাদের বলতে হয় যে আপনারা দলীয় নীতি শৃঙ্খলাও ভঙ্গ করেন। যদি 2 তারিখের আগে এই কথা কংগ্রেসকে সমর্থন করে থাকেন, তাহলে তো আপনারা দলীয় নীতি শৃঙ্খলাও ভঙ্গ করেছেন। সমর্থনের কথা প্রশ্ন এসছে কোথায়? এক মিনিট, এখানে আমি কিছু বলতে পারি? কারণ আমার মনে হয় আমরা সকলেই তো অনলাইনে আছি, দূর থেকে আছি, সম্ভবত একটু অসুবিধা হয় যদি এখানে কন্ট্রাডিকশন অফ ভয়েস হয়, কারণ সকলে শুনতে পারবে না। আমি একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে দেখো, রাজনীতি, পলিটিক্স ইজ আ রোলিং থিং। পলিটিক্স সবসময় একটা রোলে থাকে এবং খুব স্বাভাবিক। আমি একটা কথা তোমাকে বলতে পারি এইখান থেকে ছোট করে, আমি এখানে বিশেষ কিছু বলার নেই, তার কারণ হচ্ছে যে রাজনৈতিক, আমি আবারও বলি, কনটেক্সটটা তৈরি হয় রাজনৈতিক পরিবেশের উপর। 1984 সালে যখন ইন্দিরার মৃত্যুর পরে যখন নির্বাচন হয়, অর্থাৎ রাজীব গান্ধী ক্ষমতায় আসেন, তখন কিন্তু 2টো সিট ছিল বিজেপি। এই 2টো সিটও কিন্তু গণতন্ত্রের একটা প্রক্রিয়ার অঙ্গ এবং যথেষ্ট রকম সম্মানজনক যায়। এবং 2টো কমিটি, এরা ছিলেন 6টা কমিটির মেম্বার, এই দুজন, এবং 2টো কমিটির চেয়ারম্যান। ইন্টারেস্টিং। তার পরবর্তী সময় গণতন্ত্রের এক একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। তখন ছিল কংগ্রেস ডমিনেন্স, তারপরে এলো কোয়ালিশন ডমিনেন্স, আমরা জানি পলিটিক্যাল সায়েন্সের একটা অঙ্গ। আর ঠিক এখন বিজেপি ডমিনেন্স। ঘটনাচক্রে বিরোধিতা তো থাকবেই, এবং সেই বিরোধিতা 2টো ক্যারেক্টার আছে। যখন আমরা ফেডারেল ইনস্টিটিউশনে রাজনৈতিকতার ক্ষেত্রে বিশ্বাস করি, তখন একটি অঙ্গ থাকে সারা ভারতবর্ষব্যাপী, আরেকটি অঙ্গ থাকে রাজ্য কেন্দ্রিক। আমি যদি এই প্রসঙ্গে আসি, বহু ইতিহাসের বহু সন্ধিক্ষণ আছে যেখানে বিজেপির দোসর যারা ছিলেন বিভিন্ন সময়, তারা কংগ্রেসের সাথে অ্যালায়েন্সে এসছেন বহু পরে, তারপরে, এবং আগে যারা কংগ্রেসের সাথে ছিলেন তারা বিজেপির সাথে গেছেন। এর বহু এক্সাম্পল আমাদের কাছে আছে। বিহারকে যদি পাশাপাশি রাখা যায় তাহলেই তার বহু এক্সাম্পল দেখেছি আমরা। নীতিশ কুমারকে বা রামবিলাস পাসওয়ানজিকে বা কুশওয়ারাকে, উপেন্দ্র কুশওয়ারাকে আমরা দেখেছি, অস্বীকার করে লাভ নেই। সুতরাং আমি আবারও বলছি, কনস্টিটিউশনাল পলিটিক্সে প্রথম যে ধ্যানটা রাখতে হবে, সারা ভারতবর্ষের আঙ্গিক একটি, রাজ্যের আঙ্গিক আরেকটি। এটাই হচ্ছে ফেডারেল সিস্টেম এবং কোয়েসি ফেডারেল সিস্টেম যেটা আমাদের থাকে। সুতরাং প্রদীপ যেটা বলতে চাইছে বা আমরা যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে আমরা কিন্তু বিরোধী, আমাদের সাথে তো তৃণমূলের কোনো অ্যালায়েন্স নেই। 2011 পরে মাত্র 11 মাসের সরকারে আমরা বেরিয়ে এসেছিলাম। কিন্তু প্রসঙ্গটা এখানে, আমরা তো বিজেপির সাথেও নেই, আমরা তো আছি কংগ্রেস এবং একটি জোট। আচ্ছা, এই জোটটির মূল উদ্দেশ্যটা কি ছিল? সমদূরত্বে তৃণমূল এবং সমদূরত্বে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। যে লড়াইটা আমরা করেছি ফলপ্রসূ হইনি, অতীব মেরুকরণের কারণে ফলপ্রসূ হয়নি। ঠিক, জনগণের রায় মাথা পেতে নিতে হবে। খুব স্বাভাবিকভাবে বিজেপি এখন বিরোধী দলে, এবং কংগ্রেস বা সিপিএম এর কোনো রিপ্রেজেন্টেশন আমাদের অ্যাসেম্বলিতে নেই। কেন্দ্রীয় স্তরের ঘটনাটা কি? তৃণমূল যদি 42-42টা সিটও পায়, সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে, সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেস তার থেকেও বেশি আছে। খুব স্বাভাবিক, তার প্রেজেন্সটা সারা ভারতবর্ষে আছে। সুতরাং আজকে উদ্ধব ঠাকরেকে সামনে রেখে যদি বিজেপির অতীতকে ঘাটা হয়, আজকে কিন্তু আমরা তার পাশে আছি। চলো একটা জিনিস, তাহলে এখন এমন একটা সময় এসে গেছে তৃণমূলের সাথে আপনার তুলনা করতে হচ্ছে, যে তৃণমূলে যদি 42টা 42 পায়, তাও সারা ভারতে আপনাদের সিট তাদের চেয়ে বেশি আসতে পারে। মানে আজকে আপনার একটা আঞ্চলিক দলকে আর একটা আঞ্চলিক দলকে, আমি আপনার প্রশ্ন কেটে বলছি, কারণ একটা আঞ্চলিক দলকে এই মুহূর্তে একটা ন্যাশনাল দলের সাথে তুলনা করতে হচ্ছে, আজকে কংগ্রেসের এই দিন দেখতে হচ্ছে। বলুন। কারণ এই প্রশ্নটা তোমাকে করতে হবে বলে করলে, মনে করে জানো আঙ্গিকে আমি সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বর্ণনাটা কেন করলাম। না, আপনি বিজেপিকে তৃণমূল যদি 42-42টা পায়, তাও কিন্তু কংগ্রেস আজকে কিন্তু সেই জায়গায় তার চেয়ে অনেক বেশি সিট আনার ক্ষমতা রাখতে পারে। তার মানে 42-এর সাথে কংগ্রেসের তুলনা আজকে হচ্ছে, তার মানে কোথাও না কোথাও কংগ্রেস এই জায়গাটা মাথা নিচু করে নিয়েছে। মানতে হবে। মাথা নিচুর প্রসঙ্গটা তাহলে 82 সালে 2টো জাতীয় দল, 2টো সিট ছিল, তুমি কি ব্যাখ্যা করবে তাকে? বলো, তুমি কি ব্যাখ্যা করবে তাকে? আজকে 303টি সিট তাদের, কি ব্যাখ্যা করবে? 84 সালে যে এক্সাম্পলটা দিয়ে আমি শুরু করলাম। সুতরাং কোন পরিপ্রেক্ষিত অবস্থাতে ভয়েস চাপিয়ে দিয়ে কোনো একটা আঙ্গিক তৈরি করার চেষ্টা করো না, এটা একটা ব্যর্থ লক্ষ্য হবে। আমি কি বলতে চাইছি বোঝবার চেষ্টা করো।
আমি শুধু বলতে চাইছি 42 থেকে তৃণমূল পেয়েছে, আমি বলছি যদি পায়, প্রসঙ্গটা সেখানে যে সর্বভারতীয় কম্পালশন একটা দিক, রাজনীতির ফেডারালিজমে এটাই থাকে, রাজ্যের কম্পালশনটা আর একটা দিক, রাজনৈতিক ফেডারালিজমে এটাই থাকে। খুব স্বাভাবিক অর্থে এই সংখ্যা তত্ত্বের জায়গাটা গণতন্ত্রের একটা কেন্দ্রিকতার জায়গা আছে। দ্বিতীয় প্রসঙ্গ যদি আমি এখানে আসি, রাজনৈতিকভাবে বিপন্ন যদি এই প্রসঙ্গটা ওঠে, তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই প্রসঙ্গটাও সামনে আসবে। রাজনৈতিক গণতন্ত্রের প্রক্রিয়াতে কিন্তু প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল। লিভ অ্যাপার্ট পলিটিক্স, যারা রাজনীতি করে তাদের বাদ দিয়ে দাও, তারপরেও যে জনগণরা থাকে, আমরা জানি না জনচরিত্র, আমরা জানি না, এটা সমালোচনা করার জায়গা থেকে খুব ইজি। ব্লেম দ্য গেম, ব্লেম দ্য ক্যাট এন্ড কিল দ্য ক্যাট, এটা খুব সিম্পল। এই সিম্পল সিনপসিসে গিয়ে যদি রাজনৈতিক পরিচর্যা করা হয়, তাহলে সে বাগানে ফুল ফুটবে না। আর যাই হোক, রাজনীতি একটা প্রশাসনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে অবজ্ঞা করে পৃথিবীর কেউ চলতে পারেনি। ওই উইনস্টন চার্চিলের মতো, ডেমোক্রেসি ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নেন্স, সব থেকে খারাপ ফর্ম অফ গভর্নেন্স, বাট বাট দ্যাট ইজ দি অনলি ফর্ম অফ গভর্নেন্স আই সি। ওটা একমাত্র গভর্নেন্স, ওটা একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াটাই যে একমাত্র প্রক্রিয়া, সেটাই আমি দেখতে পাচ্ছি। অদ্ভুত একটা চরিত্র ভারতবর্ষের, যে চরিত্রটা একটা 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 বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে তার বিচ্যুত থাকবে, কিন্তু বিচ্যুতের মধ্যে আশা রাখতে হবে। উই পেরিশ টিল দ্য হোপ ইজ এক্সপায়ার্ড। আমরা ধ্বংসপ্রাপ্ত হব যখন আশা হতো। সুতরাং জয়দেব বা অন্যান্য সকল রাজনৈতিক মানুষ, অরাজনৈতিক মানুষ, সকল অরাজনৈতিক মানুষ হয় না, আমরা জানি। মানুষ জন্ম হয় পলিটিক্যাল সায়েন্স, সুতরাং ইট ইজ আ পলিটিক্যাল সিস্টেম হি লিভস ইন। সুতরাং মাথায় যেটা রাখতে হবে, ওই ব্লেম গেম না করে সার্বিকভাবে দায়বদ্ধতাকে স্বীকার করা। কি কোথায় আমরা অবস্থান করছি, আমাদের এই অবস্থানের কারণটা কি, এবং আমরা কতটা কন্ট্রিবিউট করছি। আমরা বহু জনগণকে চিনি রাজনৈতিক নেতার বাড়িতে এসে তার নিজের উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য কি করেন। আমরা জানি এই সিস্টেমের জন্য তারা কতটা দায়ী। আমরা জানি একটা ক্যারেক্টার সার্টিফিকেট লেখাবার জন্য তাদের ঘুষ দেওয়ার প্রদত্ত। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি। সুতরাং আমরা জানি রাজনৈতিক সিস্টেমটাকে ব্লেম করা ভেরি ইজি। আমি আবার বললাম, ব্লেম দ্য ডগ এন্ড কিল দ্য ডগ, সিম্পল। কিন্তু প্রশ্নটা সেখানে না, কুকুরটাকে মারার পরেও কি ব্যবস্থাটা ঠিক হয়ে যাবে? There will be another dog rising in the horizon, খুব সিম্পল। সুতরাং সিম্পলিস্টিক ফর্ম হচ্ছে এই ব্লেম গেম করা, এটা একদম সিম্পল ফর্ম। একে ডিসেক্ট করে যদি একটা সার্টেন মেরিটোরিয়াস ক্রিটিসাইজেশন করা যায়, একটা বিল্ড আপ করা যায়, সেই সাজেশন যদি দেওয়া যায়, আমার মনে হয় বহু দলীয় গণতন্ত্র, যেটা নেহেরুর স্বপ্ন আমাদের দেশে, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা বাঁচবে। আমাদেরও ভাবতে হবে হাউ ইউনাইটেড উই আর পলিটিক্যাল সিস্টেমে ইন দ্য ডাইভার্সিটি। আমাদের ওপিনিয়ন ডিফারেন্স তো থাকবেই। তার মানে কি আমার দেশটা ভাগ হয়ে যাবে? তার মানে কি দেশ সংকটে পড়লে মমতা ব্যানার্জি থাকবেন না? তার মানে কি দেশ সংকটে পড়লে মোদিজি থাকবেন না, অমিত শাহজি থাকবেন না? দেশ সংকটে পড়লে রাহুল গান্ধীর নেতৃত্ব মানবেন না? এটা অসম্ভব একটা ব্যাপার। এই সিস্টেমের জন্যই বলেছিলাম, শুরুই করেছিলাম 1984 সালে 2, এখন 303। এটাই হলো গণতন্ত্রের ফসল, গণতন্ত্রের স্বপ্ন। এটা নেহরুবিয়ান কনসেপ্ট, মানতেই হবে, অস্বীকার করে লাভ কি? বহু দলীয় গণতন্ত্র তো উনি তৈরি করে গেছেন এবং তার স্বপ্ন সফল। আজ হয়তো আমরা পিছিয়ে, আর আমরা এগিয়ে, গণতন্ত্র বিপন্ন, এ তো হতে পারে। ধন্যবাদ চন্দনবাবু। আমরা অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করবো। যেতে যেতে প্রদীপ বাবুর কাছে একটা প্রশ্ন জানবো। কালকে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে অন্ধ্রপ্রদেশকে 600 কোটি টাকা, উড়িষ্যাকে 600 কোটি টাকা, পশ্চিমবঙ্গকে 400 কোটি টাকা। কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্ধ্রপ্রদেশের উপকূল হচ্ছে 993.3 কিমি, বরাদ্দ 600 কোটি টাকা। উড়িষ্যার সমুদ্র উপকূল 476.4 কিমি, বরাদ্দ 600 কোটি টাকা। কিন্তু পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল হচ্ছে 157.5 কিমি, বরাদ্দ 400 কোটি টাকা। তবুও কেন কম দিল? শুধু টাকার অঙ্কটা দেখা হলো, কিন্তু বর্গক্ষেত্রের অঙ্কটা দেখা হলো না। প্রশ্ন রাখছি আপনার কাছে, কি বলবেন? দীপঙ্কর, একটা ব্যাপারে বলি তোমায়, পশ্চিমবঙ্গকে বঞ্চনার তো অনেক কথাই শুনেছি। যেমন ধরে নাও, কত আমফানের কথা বলি। আমফানের ঘটনাটা ঘটার পর প্রধানমন্ত্রী পরের দিনকেই চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি ঘুরে দেখে তারপরে 1000 কোটি টাকা অ্যালটমেন্ট করে দিয়ে যান। এবং কি সেটা কি জানো যে 1000 কোটি টাকাটা কোথা থেকে দিয়েছিলেন উনি?
রাজ্যের পাওনা টাকার থেকে 1,000 কোটি টাকা অ্যাডভান্স দিয়েছে। উনি 1,000 কোটি টাকা আমফানের জন্য দেননি। এটা বিজেপির প্রতিনিধি কি ডকুমেন্টেশন যদি দেখাতে পারে, আমি এই টিভি চ্যানেলে বসে কিংবা রাজনীতি করা ছেড়ে দেব। আমাদের অ্যাডভান্স আমরা যে টাকা পাই কেন্দ্রের কাছে, যে বিভিন্ন ট্যাক্স কালেকশন, সেখান থেকে উনি অ্যাডভান্স হিসাবে 1,000 কোটি টাকা দিয়ে গেছে। এবং সেই টাকাটাকে বিজেপির রাজ্য সভাপতি চিৎকার করে বলেছিল যে 1,000 কোটি টাকা মানুষকে দেওয়ার জন্য দিয়ে গেছে। আমফানের টাকা 1,000 কোটি টাকা দিয়ে গেছেন, সেটা মানুষকে দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নয়, কি কারণে দিয়ে গেছেন সেটা তো রাজ্য সরকার ঠিক করবে। যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তের আগে নির্ণয় হবে কিরকম কত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ধরনের জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি ঘরদোর, চাষবাস, গরু গবাদি পশু, সেইগুলো নির্ণয় হওয়ার পর তারপরে ডিস্ট্রিবিউশন হয়। তারপরে আমি তোমায় বলি যে 400 কোটি টাকা দেওয়ার কথা বলছে, সেখানে তো টাকার নিরিখে তো আছেই। মানে আমাদের ওপর যে বাংলাকে যে কি চোখে দেখছে, বাংলাকে বলে গেছিল যে তাদের আমি ভোট মানছি দেয়নি বলে, বাংলাকে সেই জন্য খারাপ আজকে চোখে বাংলাকে দেখছে, বাংলাকে কোনো জিনিসের উপরে সরকারের কোনো রকম ভাবে কোনো এখানে ভূক্ষেপ নেই। ভোট শেষ হয়ে গেছে, বিজেপির কোনো যায় আসে না, শুধুমাত্র মানুষের এখানে আপনাদের বিরোধিতা করার প্রশ্নের সরাসরি উত্তর আমি জানবো যে কেন 400 কোটি টাকার বিরোধিতা করা হলো, শুধু এই প্রশ্নটার উত্তর দিন আপনি। সংখ্যা তত্ত্বের বিরোধিতা করা হয়েছে। কেন রাজ্য হিসাবে আমাকেও 600 কোটি টাকা দেওয়া হবে না? সেই 400 কোটি টাকা দিচ্ছে কোত্থেকে? সেই 400 কোটি টাকা নিজের পকেট থেকে দিচ্ছে। 600 কোটি টাকাই সেই দিতে 400 হবে, কোটি তার টাকার মানেটা উপর কি হলো? আপনার তো বর্গক্ষেত্র আরে অনুযায়ী জায়গার পরিমাণ ওই- কম, ওই রাজ্যকে- কিন্তু অন্যান্য রাজ্যগুলো বর্গক্ষেত্র অনুযায়ী জায়গার পরিমাণ বেশি, তাই সেখানে টাকার অঙ্ক বেশি। কিন্তু আপনার টাকাটা দেখলেন, কিন্তু জায়গার পরিমাণটা দেখলেন না। আমি এই প্রশ্নের উত্তরটুকু শুধু চাই। কিন্তু পার স্কোয়ার মিটার, দীপঙ্কর, পার স্কোয়ার কিলোমিটার যে বসতি, সেটা কিন্তু বাংলার সব থেকে বেশি। সেটা তোমার জানা নেই। সাগর দ্বীপ অঞ্চলে যত মানুষ থাকে, তত সেই পার স্কোয়ার কিলোমিটার যদি মাপা হয়, তাহলে ওই রাজ্যগুলোতে কম। তাহলে পার স্কোয়ার কিলোমিটারে যদি আমার বেশি মানুষ থাকে, তাহলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। দীপঙ্কর, শুধু ওই একটা অঙ্ক আর ওই ইয়ে দিয়ে অত সহজ করে দেখো না। এটা হিউম্যান সায়েন্সের সঙ্গে সবকিছু মিলে আসে। পলিটিক্স অত সহজ জিনিস নয়। তুমি ওরকম ভাবে টাকার অঙ্ক দিয়ে আর তুমি শুধু কিলোমিটার মেপে নিলে হয়ে গেল। কি ধরনের মানুষ বসবাস করে, তাদের জীবন যেমন কি, তাদের বাড়িঘর তোর কিরকম, জানমালের ক্ষতি কিরকম, সেখানে কত গরু আছে, কত ছাগল আছে, কত পশুপালন আছে, কত গরু তো পাচার হয়ে অংশের জমি যাচ্ছে, চাষ গরু হয়, তো পাচার হয়ে সেই যাচ্ছে, সমস্ত গরুর কিছুর কথা উপর বলে নির্ভর এখন করে। বললাম। আরে অদ্ভুত, গবাদি পশুর মধ্যে পড়ে সেই গরু, সেই গবাদি পশুর সেই অঙ্ক, সেটাও একটা অঙ্কের মধ্যে পড়ে। দেখুন, সেই সাহারার সেই জন্য গরু দরকার কিলোমিটারের নয়। মধ্যে এই দীপঙ্কর, তুমি যদি এরকম বারবার প্রশ্ন করো, তাহলে তো আর বিতর্কই করা যায় না। আমি কি বলছি যে কোনো কিছু নির্ণয় করতে গেলে তার সেইখানকার, আমরা কেন বলছি যে ইকুয়ালি দাও, আমাকে বেশি দিতে হবে না, কারণ পার মানে স্কয়ার ওখানে কিলোমিটার 600 আমার কোটি লোক টাকা বেশি দিলে থাকে। এখানে 600 কোটি টাকা দাও, ওখানে যদি জায়গা অবশ্যই সবাইকে সমান করো, সবাইকেই সমান করো। তুমি শুধু ওই আউটলাইন দিয়ে তুমি সমুদ্র সীমানা দিয়ে তুমি কখনো দিতে পারো না। তার কারণ তোমাকে যদি ওটা করতে হয়, আমিও তাহলে 11টা পয়েন্ট দেখাতে পারি যে 11টা পয়েন্টের উপর দাঁড়িয়ে তোমাকে 1,000 কোটি টাকা তাহলে দিতে হবে তোমার। ওটা কোনো যুক্তি নয়। যুক্তি হলো সবাইকে সমান রাখা। কারণ উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কোনো অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নন, উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি যেমন উড়িষ্যাকেও দেখতে হবে, তেমন বাংলাকেও দেখতে হবে, তেমন অন্ধ্রকেও দেখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে বিজ্ঞানের কথা বলেন, ওই বিজ্ঞানটা একটু উনি কেন বুঝিয়ে দিলেন না? সেই থিওরিটা কেন দিয়ে দিলেন না? আমার বক্তব্য এটা। যদি বিজ্ঞানের কথা তুমি আমার কথা না মানো, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রীকে কি বিজ্ঞানের কথা শেখাতে গেছেন? কি বিজ্ঞানের কথা বলেছেন যে মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে যে আমি পলিটিক্যাল সায়েন্স জানি আর বাকি বিজ্ঞান জানি না? তারপরে আমি অনুষ্ঠান আমরা শেষ করতে হবে। সুমিত বাবু বলুন। খুব আনন্দ পেলাম, তৃণমূল এত গণতন্ত্রের কথা বলছে এবং তা শুনে কংগ্রেসের প্রতিনিধি খুব প্রভাবিত হচ্ছে যে তৃণমূল গণতন্ত্র রক্ষা করার জন্য অন্যতম পার্টি। এটা তার দলের কর্মী থেকে আরম্ভ করে তার দলের রাজ্য সভাপতি কেউই মনে করেন না। কারণ এই গণতন্ত্রের প্রশ্ন যদি ওঠে, এই যে ডেমোক্রেটিক সিস্টেম, সেটা কিভাবে তছনছ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু শুধু আমার না, ওনার দলের রাজ্য সভাপতির বক্তব্য শুনলেই জানা যায়। যদিও
তার দলেরই অপর নেতা বীরাপ্পা মৈলি, তার বক্তব্য থেকে জানা যায় যে ভাই তৃণমূল একটা খুবই প্রোগ্রেসিভ দল এবং তার সাথে জোট করা উচিত। আসলে ক্ষমতাবিহীন থাকতে থাকতে কংগ্রেস যে কোনো উপায়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে, এটা ওনারা অনুধাবন করেছেন যে ওনাদের কোনো সংখ্যাই এবার নতুন করে সরকার গঠনের জায়গায় পর্যাপ্ত হবে না, তার ফলে বিভিন্ন জায়গার বিভিন্ন দলকে নিয়ে যদি একটা কিছু করে কেন্দ্রে ক্ষমতা করা যায় এবং বারবার রাহুল গান্ধী যে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারেন, এই আশা আকাঙ্ক্ষায় কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা চলছে। তো যাই হোক, তার জন্য শুভকামনা রইল, যদি এই সমস্ত কোরাপ দলকে নিয়ে আবার একটা মায়াবতী মুলায়ম টাইপের জোট বানিয়ে ওনারা ক্ষমতায় আসতে পারেন, তার জন্য শুভকামনা আমাদের রইল। চেষ্টা করুন, মানুষ ঠিক করবে। দ্বিতীয় যে জিনিসটা আমার বলার ছিল সেটা হচ্ছে যে তিনটে রাজ্যের কথা উনি বলছিলেন কেন্দ্রীয় সরকার পক্ষপাত দুষ্ট হয়ে তাদেরকে বেশি টাকা দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে কম টাকা দিয়েছে। লক্ষ্য করে দেখবেন সেই তিনটে রাজ্যেই কিন্তু আমাদের বিরোধী দলেরই সরকার আছে, বিজেপির গভর্নমেন্ট নয়। সেটাই তো বলছি, তৃণমূল কংগ্রেসকে দেয়নি, বাকিদেরকে দিয়েছে, এটাই তো আপনার অভিযোগ। কিন্তু ওই তিনটে রাজ্য যে আবার বল রাজ্যকে দিয়েছে, বাংলাকে বঞ্চিত করেছে, বাংলাকে বঞ্চিত করেছে, তৃণমূল কংগ্রেসকে নয়। আমায় বলে নিতে দিন, না আপনি সরকার তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়নি, বাংলাকে বঞ্চিত করেছে, বাংলাকে বঞ্চিত করেছে, তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়নি, আর তৃণমূল কংগ্রেস টাকা চাইতেও যাবে না, তার জন্য আমরা যথেষ্ট। সব জায়গায় বিরোধী সরকার তৃণমূল কংগ্রেসকে দেবার কথা বলছেন কেন? স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে টাকা দিতে যাবে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে টাকা দিতে যাবে কেন? যে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চুরি করে বিক্রি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী টাকাটা দিতে যাবে কেন? এটা বোঝেন আপনারা বানিয়েছেন। বিজেপি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়, এটা যদি বলতে পারেন ওই জন্যই আপনি বিজেপি করেন, যে বিজেপি করতে হয়, অন্য কোনো দলে জায়গা পাবেন না। করেছে তাকে আরো শক্তিশালী করার আপনাদের যে প্রয়াস সেটা ব্যর্থ হয়েছে, ঠিক আছে, তার জন্য আমরা সহানুভূতিশীল আপনাদের কাছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বললাম তো স্বরাষ্ট্রমন্ত্রী যদি তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়, সেটা যদি আপনি বলতে পারেন ওই জন্যই আপনাকে বিজেপি করতে হয়। আমরা দল আর সরকার এই দুটোকে আলাদা করে চালাই, মাননীয় বিজেপি করতে হয়, আর কোন দল আপনাকে জায়গাই দেবে না। আমি কংগ্রেসের প্রতিনিধির কাছে শুভকামনা জানাবো, যেভাবে দলটাকে আপনারা তিলে তিলে শেষ করে দিচ্ছেন, আরো একটা ফ্যাসিবাদী শক্তির সাথে হাত মিলিয়ে যেটুকু আছে সেটুকু উঠিয়ে দিন পশ্চিমবঙ্গে। বিজেপি প্রতিনিধি কংগ্রেস শেষ হয়ে যাবে বলে কত চিন্তিত, কত চিন্তিত কংগ্রেস শেষ হয়ে যাবে। আমরা ডেমোক্রেসি নিয়ে চিন্তিত, আমরা ডেমোক্রেসি নিয়ে চিন্তিত। চিন্তা করতে হবে না, তোমার বিজেপিকে কেউ বাংলার বিজেপিকে ঠেকা দেয়নি ডেমোক্রেসি বাঁচাতে, সেই জন্য তো ভোট লুজ করেছে। দিনে এলিফ্যান্ট ট্রেডিং না করে সক্রিয়ভাবে গণতন্ত্রে পার্টিসিপেট করুন, হেরে গিয়ে এর দল ওর দল লাল ভাঙিয়ে সঠিক গণতন্ত্রের মর্যাদা দিয়ে এই শুভেচ্ছা আপনাদের প্রতি আমাদের রইল। সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যথেষ্ট সৎভাবে একটি সরকার তৈরি করুন, মধ্যপ্রদেশের মতো একে ভাঙিয়ে, মণিপুরের মতো। আমরা কি করবো? আপনার দলের নেতারা ভেঙে এলে বিজেপি কি করবে? শুভেচ্ছা আপনাদের প্রতি থাকলো, গণতন্ত্রের প্রতি যথেষ্ট রাখুক, মর্যাদাও আমরা গণতন্ত্রের জন্যই করেছি, ভারতীয় জনতা পার্টি সেই লড়াই করেছে, সেটা আপনাদের জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই। আমরা অনুরোধ করছি সবাইকে, প্লিজ প্লিজ আমাদের কপারেট করুন। একজন কলার বন্ধু আছে অনেকক্ষণ ধরে ওয়েট করছে না, আমি তাকে নিয়ে অনুষ্ঠান শেষ করবো। আমি সবাইকে কপারেট করার জন্য অনুরোধ করবো। হ্যাঁ, আমাদের কলার বন্ধুকে দেওয়া হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছেন? নমস্কার। না, আমরা টেকনিক্যাল কারণে হয়তো আমরা। হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, বলুন দাদা, বলুন দাদা, শুনছি, বলুন। হ্যাঁ বলুন। বলছি আজকে তো টাকার তরজা চলছে, টাকার তরজা চলছে, কাকে 600 কোটি কাকে 400 কোটি, কেন এটা? আমার কাছে প্রশ্ন হচ্ছে, গত আমফানের হিসাব যে আমাদের তৃণমূলের প্রতিনিধি বললেন রাজ্যের টাকাই রাজ্যকে দেওয়া হয়েছে, বেশ আমি মানলাম দেওয়া হয়েছে। আমার দাদাকে একবার প্রশ্ন করুন না, গতবারে আমফানের হিসেবটা কি দেওয়া হয়েছিল?
কোথায় কত টাকা খরচা হয়েছে আর কাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার টোটাল ইউটিলাইজেশনটা কি দেওয়া হয়েছিল দাদা? কেন্দ্র টাকাটা দিয়েছে তো। গতবারে আমফানের 1,000 কোটি টাকা দিয়েছে, তার ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কোথায়? সেইটা। আর ওই ওই যেটা বলছিলাম, উড়িষ্যাতে যদি 10 কিলোমিটার, আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট কভার করে, আর পশ্চিমবঙ্গে যদি 2 কিলোমিটার কভার করে, এলাকাগুলোয় বসবাসের হিসাবটা আপনি কি করে করলেন? আমার তৃণমূল প্রতিনিধির কাছে এটাই, বন্ধুর কাছে এটাই প্রশ্ন আর কি। টাকার অঙ্কের সময় সব সময় এগিয়ে থাকবেন আর প্রশ্ন তুলবেন, এইটাই আমার প্রশ্ন। আপনি একটু দাদা একটু বুঝে কথাগুলো বলুন। আর আগের ইউটিলাইজেশনটা কেন্দ্রের কাছে পাঠিয়ে দিতে বলুন, আগের আমফানে, তাহলে খুশি হব, অন্তত স্বচ্ছতা থাকবে সেটা দিতে বলুন। কেন্দ্রকে আগে এইটুকুই আমার প্রশ্ন, আর কিছু না, আমি শুনি উত্তরটাই। আর আমি যেটা বলছি এটা জিজ্ঞেস করুন, 65,000 কোটি টাকা পাই কেন্দ্রের কাছে, আমাদের পাওনা 65,000 কোটি টাকা, সেখান থেকে 400 কোটি টাকা, 1,000 কোটি টাকা ভিক্ষা দিচ্ছে নাকি? আর আমি 1,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট মানে রাজ্যকে তো 4 লক্ষ কোটি টাকা দেনায় চাপিয়ে দিয়েছেন। এই পাই করতে করতে 10 বছর ধরে তো এত পাই করলেন, 4 লক্ষ কোটিতে পৌঁছে গেছে। আবার এখন কেন পাই করছেন? আপনার মতো মানুষ সারা জীবন তোমায় ওরা হিসেবে বুঝিয়ে দেবে। কারণ এত পাই করতে করতে রাজ্যের একটা শিশু জন্মালে 50,000 টাকা মাথায় দেনা নিয়ে জন্মাচ্ছে, এখনো পাই করছেন। বললাম তো, আপনি 37 জনের মধ্যে পড়েন যারা বিজেপিকে ভোট দিয়েছে, সুতরাং আপনার প্রশ্নের উত্তর দিতে হবে না। তার কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যে বিজ্ঞান শিখেছে সেই বিজ্ঞানের বিজ্ঞানী হলেন আপনি, সেই বিজ্ঞানের সায়েন্টিস্ট আপনি। সুতরাং সেই সায়েন্টিস্টটা আমার মতো সামান্য মানুষ সেই সায়েন্টিস্টের প্রশ্নের উত্তর দিতে পারবে না। ধন্যবাদ। শুধু তো আঙুল তুলে গেলেন কেন্দ্রের দিকে। আমাদের সাথে যে কলার শুধু কেন্দ্রের দিকে আঙুল তুলে গেলেন আর পাই করে গেলেন, রাজ্যটাকে কোথায় দাঁড় করাচ্ছেন বুঝতে পারছেন? 65,000 কোটি টাকা আজকে আপনি ইয়াস নিয়ে কন্ট্রোল রুম করছেন, ক্যাবিনেট মন্ত্রী নিয়ে বৈঠক করছেন দাদা, হিংসা, ভোটের যে হিংসা, সেই হিংসা নিয়ে দুটো ক্যাবিনেট একটু মিটিং করে করেন। কোনো হিংসা নেই, আপনি বাড়িতে দেখেন হিংসা, আপনি নিজে করেন সেই জন্য বাড়িতে দেখেন হিংসা, কোথাও কোনো হিংসা নেই। আর 65,000 আজও পর্যন্ত ইয়াসের দুর্যোগ চলছে, তার মধ্যে মানুষ ঘর ছাড়া, ঘরে আগুন দেওয়া হচ্ছে, বম্বিং করা হচ্ছে, গবাদি পশুদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে। আর আপনি দক্ষিণবর্তী গবাদি পশুর কথা বলছেন, গোয়াল ঘরে আগুন দেওয়া হচ্ছে দাদা। সেগুলো আপনি দেখাচ্ছেন, ওটা বাংলাদেশে হয়েছে, ওগুলো দেখাচ্ছেন, ওগুলো বাংলাদেশে হয়েছে, সেগুলো দেখাচ্ছেন আপনারা, ফেক ভিডিও বানাচ্ছেন আপনারা। আর আপনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে বিজ্ঞানটা, স্বরাষ্ট্রমন্ত্রী যে বিজ্ঞানের বিজ্ঞানী, আপনি হলেন সেই বিজ্ঞানের বিজ্ঞানী। আপনি আমার মতো সাধারণ তৃণমূলী আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না। মানুষকে ভুল বুঝিয়েছি বলে তো আমাকে 48 জন মানুষ ভোট দিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছেন 20,000 টাকা করে। একদম প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা পঞ্চায়েতের মাধ্যমে আপনারা রয়েছেন যে পঞ্চায়েতগুলো যাদের প্রকৃত ঘর পান না তারা সব থেকে বেশি পঞ্চায়েতের মাধ্যমে যাদের প্রকৃত মাটির ঘর, আপনারা তো মোদীর ভাবনাকে সার্থক হতে দেননি। মোদী বলেছিলেন 2022-এর মধ্যে একটা মাটির ঘর থাকবে না, আপনারা মাটির ঘর করে মাটির ঘর রেখে দিয়েছেন, 3তলা বাড়িকে আবার ঘর দিয়েছেন। এইসব নয় রাজনীতি হচ্ছে, ছেলে মাথায় ফেল দেওয়ার রাজনীতি। মানুষকে সত্যি কথাটা বলতে দিন না, বলুন। একদম কে সত্যি কথা বলছে? আপনি যেখানকার অভিযোগ করছেন সেইখানকার মানুষ আমাদের 31 করেছে। আমরা যদি দুর্নীতি করতাম তাহলে এটা এই রেজাল্ট হতে পারে না। আমরা কেউ দুর্নীতি করিনি, আপনাদের চোখে দুর্নীতি দেখছেন। আমরা আলোচনা থাকলে আমাদের সাথে অভিলাষ বাবু ছিলেন, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ফোন করার জন্য, তার মন্তব্য রাখার জন্য। জয়দেব বাবুকে যেতে যেতে জয়দেব বাবুকে আমি শেষ সুযোগ দেবো। জয়দেব বাবু, না আমার আমার একটা পরিস্থিতির কথা শুধু মনে পড়ছে যে এই তৃণমূল কংগ্রেসে বহু কংগ্রেস কর্মী বা কংগ্রেসের নির্বাচিত বিধায়করা যখন যোগদান করেন,
তখন এই বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় রাজনীতিতে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বা রাজ্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের কিন্তু গলায় এই সুরটা থাকে না। এবং আগামী দিনে একটা সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যিনি সেনাপতি তিনি হয়তো প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি তার কেন্দ্র থেকেই হয়তো লোকসভা নির্বাচনটি লড়তে যাচ্ছেন আগামী দিনে। অর্থাৎ 2024-এ বহরমপুর লোকসভা হয়তোবা সেই আমরা যেরকম বলেছিলাম এবারে নন্দীগ্রামে যেরকম আমরা দেখলাম শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, হয়তো আগামী দিনে আমরা যদি এটা দেখি বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সেই সময় চন্দনবাবু এবং যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন তাদের এই প্রেম প্রীতি ভালোবাসা বহুদলীয় গণতন্ত্রের সংসদীয় রাজনীতিতে এবং ভারতবর্ষের গণতন্ত্রের সুরক্ষার স্বার্থে এবং ভারতবর্ষকে একটা ফ্যাসিবাদী শক্তি থেকে মুক্ত করার জন্য এই প্রয়াসটা যেন থাকে, বা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় হাসতে হাসতে যেন বহরমপুর লোকসভা কেন্দ্রটি ছেড়ে দেয় বা ওখানে লড়াই না করে, এই যে সিকোয়েন্সটা, যে সার্কামস্ট্যান্সেসের কথাগুলো এতক্ষণ আলোচনা হলো, সেটা আসলে যখন ভোটের লড়াই হয় তখন এত কদর্য হয়ে যায় কেন? প্রশ্ন হচ্ছে বাকি সময় আমরা কত মিষ্টি মিষ্টি কথা বলি, ভালো ভালো কথা বলি, কত সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু যেই আসল ব্যাটেল গ্রাউন্ড তৈরি হয়, ভোটের বাজার গরম হয়, তখন কিন্তু আর কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ি না। তো বহরমপুর লোকসভা কেন্দ্র 2024-এ পশ্চিমবঙ্গকে অনেক কিছু উপহার দেবে। ধন্যবাদ জয়দেববাবু, আমাদের সময় একেবারে শেষ, তাই আমরা অনুষ্ঠান এখানে থামাবো। আগামী দিনে আরও বিভিন্ন টপিকগুলো নিয়ে আসবে। চন্দনবাবু কিছু বলতে, চন্দনবাবু বলুন, বলুন চন্দনবাবু বলুন। চন্দনবাবুকে শুনতে পাচ্ছি আমি না। সকলকেই তো চন্দনবাবু শোনা যাচ্ছে না হ্যাঁ, চন্দনদা? চন্দনবাবু বলুন। চন্দনবাবু না, আমরা দুঃখিত। একবার আপনার ডিভাইস থেকে হেডফোনটা খুলে লাগান তো চন্দনবাবু, ডিভাইস থেকে হেডফোনটা খুলে লাগান। চন্দনদা শোনা যাচ্ছে না? হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন আচ্ছা, চন্দনবাবু বলুন। আমি এখানে যারা সকলে উপস্থিত, আমি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকে পার্সোনালি এই জায়গাটাতে যে যার রাজনীতির দর্শনে বিশ্বাস করে, এখানে কোনো কিন্তু নেই। আর জয়দেব যেটা বলতে চাইলেন সেটা হলো কি, এটা অ্যাগ্রেসিভলি অ্যাডভান্স, অর্থাৎ আমরা আক্রমণাত্মক ওই আগ্রাসন যাকে বলে ঠিক ওই জায়গাটাতে পৌঁছে যাওয়া। সুতরাং আগামী দিনে কি ক্যালকুলেশন হবে, কিভাবে হবে, একসময় রামবিলাস পাসওয়ান আমাদের মন্ত্রিসভার সদস্য কিভাবে চলে গেলেন, দীর্ঘদিন হাওয়া মোরগ আমরা বলতাম, এগুলো আমরা সবাই জানি। সুতরাং আজকে বিজেপি রাজ্যে রাজ্যে কংগ্রেসের থেকে লোন নেওয়া মেরিট গুলোকে, সে হিমন্ত বিশ্ব শর্মা হোক, আমরা জানি কারা কারা আছেন প্রত্যেকটা রাজ্যেই, আমরা এগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ দিস আর দি লেন্স, সবটাই লোনে নেওয়া। এখন লোনের ভার তো চুকাতেই হবে ভবিষ্যতে। আগামী দিন মানুষ কিভাবে বিচার করবেন, কোন দল একত্রিত হবে কাদের বিরুদ্ধে, এটা মনে হয় এই মুহূর্তে এটা বলার সময় হয়নি। একটি দল ক্ষমতায় এসছে, নির্বাচিত হয়ে এসছে এবং যথেষ্ট শক্ত জায়গাতে নির্বাচিত হয়ে এসছে। অভিনন্দন জানাতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তো আমাদের অসুবিধা নেই। সুতরাং আমরা যদি সঠিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করি, আমার মনে হয় রাজ্যের উন্নতি হবে, সার্বিকভাবে মানুষের উন্নতি হবে। এটাই আমাদের কামনা, সব দল নির্বিশেষে সম্ভবত এটাই বৈশিষ্ট্যগত চরিত্র হওয়া উচিত। ধন্যবাদ। অনেক রাতে আমরা আলোচনা করি, আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে এসো, সুবিধা হয়। ধন্যবাদ জয়দেববাবু, ধন্যবাদ। ধন্যবাদ চন্দনবাবু, প্রদীপ বাবু, জয়দেব বাবু এবং সুবীর বাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তাদের মতামত রাখার জন্য। অনেক ধন্যবাদ। যেতে যেতে আজকে ওয়েদার রিপোর্টে কি মন্তব্য দিয়েছেন একটু দেখাবো দর্শকদের, দেখুন। ঘূর্ণিঝড় ইয়াস এখন যে স্ট্যাটাস সেটা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। কোথায় আছে না, ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল। পজিশন হচ্ছে 18.7 ডিগ্রি নর্থ অ্যান্ড 88 ডিগ্রি ইস্ট। দূরত্ব হিসাবে আমরা যদি দেখি 220 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ পারাদ্বীপ, 330 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ বালাসোর, 320 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ দীঘা এবং 320 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ সাগর আইল্যান্ড।
ফোরকাস্ট আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে ইট উইল মুভ নর্থ ওয়েস্টার্লি, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আগামী 12 ঘন্টার মধ্যে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফিকেশন হবে। ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার পরেও এর মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে নর্থ ওয়েস্টার্লি। 26 তারিখ আর্লি মর্নিংয়ে এটা পৌঁছে যাবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট, দ্যাট ইজ ক্লোজ টু ধামড়া, সেখানে পৌঁছে যাবে 26 মর্নিংয়ে। এবার হচ্ছে ক্রস করবে কোথা থেকে? ক্রস করবে 26 তারিখ নুন বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড, অ্যারাউন্ড বালাসোর, slightly south of Balasore and north of Dhamra as a very severe cyclonic storm. 26 তারিখ নুনে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে পারাদ্বীপ এবং সাগরের মাঝখান থেকে ক্লোজ টু বালাসোর, দ্যাট ইজ নিয়ারলি সাউথ অফ বালাসোর অ্যান্ড নর্থ অফ ধামরা, এটা ক্রস করবে। এই সিস্টেমের ফলে অ্যাসোসিয়েটেড যে ওয়েদার, তার জন্য যে ওয়ার্নিং আমরা ইস্যু করেছি তার মধ্যে প্রথম হচ্ছে রেইনফল। 25 তারিখ আজকে যেটা আমরা দিয়েছি, ভারী বৃষ্টি, হেভি রেইনফল হচ্ছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা এবং কলকাতা, এইসব জেলাগুলোর আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টির সতর্কতা। আর ভেরি হেভি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাউথ 24 পরগনা। 26 তারিখ সিস্টেম কোস্ট ক্রস করবে, যেহেতু কোস্ট ক্রস করবে 26, ফলে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি 25-এর রাত থেকে 26-এর অবধি এই সময়টায় বেশি হবে। সেক্ষেত্রে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানে আমরা দিয়েছি এক্সট্রিমলি হেভি রেইনফল। ভেরি হেভি দেওয়া হয়েছে কোথায়? বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং সাউথ 24 পরগনা। আর শুধু হেভি হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ 24 পরগনা, ইস্ট বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট। ক্রস করার পরেও এটা উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। ফলে 27 তারিখ আমাদের যে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর কিছুটা মালদা, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোতেও কিন্তু 27 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। I will observe silence. प्रांत के सामने साइक्लोन यास का एक संकट है और ये संकट इस समय आया है जब प्रांत और देश कोविड की लड़ाई लड़ रहा है। अपने प्रांत में इसके अलावा भी पोस्ट वॉर वायलेंस का मुद्दा है। साइक्लोन यास के लिए मैंने जानकारी की है, इंडियन कोस्ट गार्ड से बात की है, नेवी से बात की है, एनडीआरएफ से बात की है, बीएसएफ से बात की है एंड आर्मी कमांडर ईस्टर्न कमांड से भी बात की है। ये अत्यंत सुखद विषय है कि राज्य और केंद्र की जितनी भी एजेंसीज हैं वो बड़े भारी तालमेल से कार्य कर रही हैं और वो सक्रियता हमको जमीन पर दिखाई दे रही है, क्योंकि कोई भी नहीं चाहता कि अम्फान के समय जो संकट आया उसकी पुनरावृत्ति हो। इंडियन एयरफोर्स ने काफी ज्यादा कार्रवाई कर रखी है। इंडियन नेवी ने विशाखापट्टनम से टीम्स को बुलाया है, डाइविंग टीम्स को बुलाया है, रेस्क्यू टीम्स को बुलाया है, एनडीआरएफ सक्रिय है, राज्य सरकार भी पूरी तरह से सक्रियता दिखा रही है। इनका आपस में तालमेल है और ऐसी परिस्थिति में, बल्कि ऐसी परिस्थिति में नहीं, हर परिस्थिति में देश के संविधान के तहत यह तालमेल आवश्यक है। आखिर सबका उद्देश्य एक है, हमारी जनता को कोई परेशानी नहीं है। इसी उद्देश्य से मैंने मुख्य सचिव से चर्चा की है, माननीय मुख्यमंत्री से भी की है और प्रथम नागरिक होने के नाते इंडियन मेट्रोलॉजी डिपार्टमेंट से जानकारी लेने के लिए इनके डायरेक्टर जनरल से मैंने चर्चा की। महापात्रा जी प्रतिभाशाली व्यक्ति हैं। उन्होंने मुझे बताया कि टेक्नोलॉजिकली भारत में बहुत आगे जा चुका है
our predictions are now more scientific, more accurate, and they are well in time, so that there is an opportunity for all the agencies to synergize, to have convergence, to take care of the people. राज्य सरकार ने भी हजारों की संख्या में लोगों को इवैक्यूएट किया है। इंडियन कोस्ट गार्ड और नेवी ने अम्फान के समय मेरी चर्चा हुई थी, उन्होंने कहा था हाई सीज पर एक भी डेथ नहीं होगी। दे लिव्ड अप टू देयर वर्ड। इस बार भी उनका यही आशय है, और ऐसी परिस्थिति में उन्होंने कहा है वी हैव सेंट हाई अलर्ट्स, हाई इंडिकेशंस कि फिशरमैन है वो वहां न जाएं, कोस्टल एरिया के लोगों का इवैक्यूएशन हो, मर्चेंट शिप्स और अदरवाइज जो वेसल्स हैं दे आर सेफली पुट इन हार्बर इन गुड पोजीशन। मैं आपसे चर्चा करूंगा संजीव जी से। संजीव बंडोपाध्याय जी ने फोन पर भी मुझे कुछ जानकारी दी है। আমরা খুব তাড়াতাড়ি এই ইয়াস নামে যে প্রাকৃতিক যে দুর্যোগ সেটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে মোকাবিলা করতে হবে, এবং সেই মোকাবিলা করার জন্য রাজ্য সরকার এবং রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের সাংবাদিক প্রধান তারা কিন্তু সবাই রয়েছেন মানুষের পাশে, এবং মানুষকে যাতে আরও বেশি সুবিধে দেওয়া যায়, যাতে মানুষকে কোনো দিকে থেকে যাতে তাদেরকে একটু বাঁচানো যায় তার চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও রয়েছেন নবান্নে এবং রাজ্যপালও রয়েছেন, এবং তিনি আজকে হাওয়া অফিসেও গেছিলেন, সেখানেও গিয়ে তিনি মন্তব্য করলেন, সেটা আপনাদের দেখালাম। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটি বিষয়ের উপর নজর রাখতে এবং আপনাদের কাছে বিষয়গুলোকে তুলে ধরার জন্য। তাই সতর্ক থাকুন, ভয় পাবেন না, একটু সজাগ থাকুন, এবং আমরা সবাই মিলে এই লড়াই নিশ্চয়ই আমরা জয়লাভ করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।